শিক্ষক উপস্থিত আছেন তার থেকে একটি প্রশ্ন নিব। আমি অনুগ্রহ করব সম্মানিত দর্শকদের এবং সম্মানিত আলোচকবৃন্দকে যে প্রশ্নোত্তর পর্বটি কিছুটা সংক্ষিপ্ত করা যায় কিনা। সরি, I had to make some intervention আর কি। সো থ্যাংক ইউ সো মাচ আমাকে ইনভাইটেশন দেওয়ার জন্য। আজকে খুব একটা পাবলিকলি আসা হয় না, বাট পোস্ট রেভলিউশন আসলে আমরা সবাই একটু বাইরে আসছি আর কি। তো থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং আস দ্যাট কারেজ। আমার মনে হয় যে জুলাই রেভলিউশন একটা বড় লেসন আমাদের সবার জন্য, সেটা হচ্ছে যে এই রাষ্ট্রে আমাদের একটা পলিটিক্যাল কনসেনসাস নাই কিছু কিছু জিনিসে, যেটা লাগবে আমাদের। আমরা যদি শেখ হাসিনা গভর্নমেন্টে 2009-এর আসার পরে দেখি, তো তার আগে পর্যন্ত যে সোশ্যাল কন্ট্রাক্ট আমাদের ছিল সেটা অনেকটা মধ্যযুগের ইউরোপের মতো, যে রাজা চেঞ্জ হলেও জমিদাররা তাদের জায়গায় থাকে, ঠিকভাবে ট্যাক্স প্রদান করে যান। কিন্তু পোস্ট 2014 আমরা যেটা দেখি যে এটা একদম পুরো রাশিয়ান সার্কডমের মতো হয়ে গেছে, যেখানে আমাদের আসলে কথা বলার ভয়েস কোনো ছিল না। আইদার আমাদেরকে ভূখণ্ড ছেড়ে বিদেশে চলে যেতে হতো, অথবা দেশে যদি থাকতে হতো তাহলে আমরা কথা বলতে পারতাম না। তো প্রত্যেকটা ক্ষেত্রে রেভলিউশন হয়েছে, ফ্রান্সে হয়েছে, রাশিয়াতে হয়েছে, কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে রেভলিউশনের পরে যেটা হয়েছে প্রবলেম, সেটা হচ্ছে যে রেভলিউশনের পোস্ট রেভলিউশন যে গভর্নমেন্টটা এসেছে, তারা প্রত্যেকটা ক্ষেত্রেই যে ভুলটা করেছে যে পপুলিজমকে খুব সামনে নিয়ে এসেছে। রাষ্ট্র চালনা করা আর পপুলিজমকে সাপোর্ট করা দুইটা কিন্তু খুবই ডিফারেন্ট জিনিস। রাষ্ট্র চালনা করতে গেলে কিছু অজনপ্রিয় ডিসিশন নিতে হয়, এই জায়গাটাও আমাদের একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, চুল পেকেছে, একটু বয়স হচ্ছে, এই জন্য হয়তো কথাটা বলতে পারছি। 18 সালে যখন আন্দোলনে ছিলাম কোটা বিরোধী, তখন হয়তো অনেক ইমোশনাল কথাবার্তা আমরাও বলেছি, বাট দ্যাটস আ ডিফারেন্ট কেস। তিনটা জায়গায় আমাদের রাষ্ট্রের খুব ইম্পর্টেন্ট কনসেনসাস দরকার, সবগুলো রাজনৈতিক দলের মধ্যে, যে রাষ্ট্রে যেই ক্ষমতায় আসুক না কেন, এই তিনটা জায়গায় আমাদের কনসেনসাস চেঞ্জ হবে না। নাম্বার 1 হচ্ছে ইকোনমি, যে অর্থনীতি কিভাবে চলবে, অর্থনৈতিক ম্যানেজমেন্ট, এই জিনিসটা। মোটা থেকে প্রত্যেকটা ওয়েস্টার্ন কান্ট্রিতে দেখেন, তাদের মধ্যে রাজনৈতিক দল আসলে ছোটখাটো কিছু ওয়েলফেয়ার পলিসি চেঞ্জ হয়, মোটা দাগে অর্থনীতির গতি প্রকৃতি চেঞ্জ হয় না। দ্যাটস নাম্বার 1। সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে ফরেন পলিসি, যে পররাষ্ট্র নীতির ক্ষেত্রে আজ পর্যন্ত বাংলাদেশে আমরা কোনো বাংলাদেশ সেন্ট্রিক ফরেন পলিসি আনফর্চুনেটলি সেভাবে দেখি। 1980s-এর দিকে আমরা কিছুটা দেখেছি, পরবর্তীতে রেজিম সেন্ট্রিক হয়েছে। তৃতীয় পয়েন্টটা হচ্ছে জাতীয় নিরাপত্তা। এটা এখনো পর্যন্ত আমরা সামরিক বাহিনীর বাইরে বের হয়ে এসে যে সিভিলিয়ানটা আমরা জাতীয় নিরাপত্তা নিয়ে কথা বলবো, এরকম একটা গ্রাউন্ড তৈরি করতে পারিনি। সেই তিনটা গ্রাউন্ডে আপনাদের ভিউ পয়েন্টটা কি সেটা একটু যদি বলতে পারেন। আমি শর্ট করছি, আই হ্যাড মোর টু গো, বাট আই উইল নট গো দেয়ার। তৃতীয় পয়েন্টটা হচ্ছে যেটা আমি সামা থেকে ডাইরেক্ট প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে নাগরিক কমিটির একজন সদস্য একটা স্ট্যাটাস দিয়েছেন, যেখানে উনি বলেছেন যে পার্বত্য চট্টগ্রামে যে ঘটনাটা ঘটছে সেখানে ওনারা হয়তো সমর্থন দিবেন বা স্বাধীনতা সংগ্রামকে সাপোর্ট দিতে চান, বা যদি বাংলাদেশ থেকে বের হয়ে যেতে চায় সেটার পক্ষে তিনি থাকতে চান। এই সম্পর্কে আপনাদের মন্তব্য যদি থাকে সেটা একটু যদি বলতেন আমাদের জন্য ভালো হতো। থ্যাংক ইউ সো মাচ। সামান্তা আপু, আপনি অ্যাড্রেস করেন শুরুতে, আপনার প্রতি সরাসরি একটা প্রশ্ন এসেছে যেটা। থ্যাংক ইউ। তিনটা পয়েন্টের কথা বলেছিলেন প্রথমে, ওখান থেকে আমি ফরেন পলিসির সাথে অ্যাড করে ওনার প্রশ্নের উত্তরটা দিতে চাই। অবশ্যই। ওকে, আমরা একটা জিনিস খেয়াল করি যে আমাদের বাংলাদেশে আমরা ফরেন মিনিস্টার, খুব চৌকস ফরেন মিনিস্টার চিন্তা করতে পারি কিনা, বা এমন কূটনীতিক যে খুবই চৌকস ছিল, পারফরমেন্স অত্যন্ত অসাধারণ, যেভাবে পৃথিবীর অন্যান্য দেশের ফরেন মিনিস্টার এবং যত কূটনীতিক আছে, রাশিয়া, ইউএসএ, ইরান, এই দেশগুলোর বা অন্যান্য অনেক দেশের কূটনীতিকদের আমাদের মুখস্থ। আমরা যারা জিওপলিটিক্স একটু দেখি, তাদের এক ধরনের আগ্রহের জায়গা যে এরা কিভাবে কথা বলে। বাংলাদেশের মানুষ আসলে ফরেন পলিসিতে পরাজিত হয়েছে। বাংলাদেশের মানুষের এই যে রিপ্রেজেন্টেটিভ ছিল যারা মিনিস্টার এবং কূটনীতিকরা, এরা ফেল করেছে। বাংলাদেশের মানুষের ওই জায়গাটা লাগবে। বাংলাদেশের মানুষের ফরেন পলিসি নতুন করে ভাবতে হবে, এবং ওই জায়গাটা লাগবে যে এখানকার কূটনীতিকরা যাতে জিতে আসতে পারে ফরেন ডিলে। সব দেশের সাথে আমাদের জায়গাটা যাতে আমরা মনে করতে পারি যে আমরা এই জায়গাগুলোতে আমাদের সার্বভৌমত্ব ধরে রাখতে পেরেছি। এটার সাথে ক্লোজলি রিলেটেড ওনার প্রশ্নটা, নাগরিক কমিটির একজন সদস্যর ব্যাপারে উনি পোস্টের ব্যাপারে প্রশ্নটা করেছেন। আমি পরিষ্কারভাবে বলতে চাই, নাগরিক কমিটি, জাতীয় নাগরিক কমিটির বাংলাদেশের অখণ্ডতা এবং বাংলাদেশের সার্বভৌমত্ব, এই দুটি বিষয়ে একেবারে আপোষহীন, সম্পূর্ণভাবে আপোষহীন। এর সাথে কোনো আপোষ হবে না, এই দুইটা বিষয়ের সাথে কোনো ধরনের আপোষ হবে না। আর সামনের দিনে আমরা চাইবো সকল ধরনের, আবারও বলছি, স্টেক হোল্ডার, যারা যেই ধরনের কার্যক্রম চালাচ্ছেন, এই কার্যক্রমগুলো উপরে উঠে আসা দরকার, এবং এগুলো নিয়েও আমাদের গণ আলোচনার ভিত্তি তৈরি করা দরকার।
দিস ইজ ভেরি ক্রুশিয়াল। ধন্যবাদ আমাদের শারমিন আপু। আমরাও দা বাংলাদেশ ডায়ালগের প্ল্যাটফর্ম থেকে একটি বিষয়ে স্পষ্ট ধারণা দিতে চাই সবাইকে, যে দা বাংলাদেশ ডায়ালগ অবশ্যই বাংলাদেশের অখণ্ডতা সার্বভৌমত্বের ব্যাপারে কোন রকম ছাড় দিতে রাজি নয়। এ ধরনের কোনো আলোচনা আমরা আমাদের প্ল্যাটফর্মে প্রশ্রয় দেব না, যেখানে বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের অখণ্ডতাকে প্রশ্নবিদ্ধ করা হয়। জাহিদ ভাই, আপনি যদি স্যারের প্রশ্নের ব্যাপারে কিছু বলতেন। আচ্ছা, শুরুতে একটা অনুমতি চাই, আমি এটা নিয়ে একটু কিছু বলে বেরোতে চাই। আমি সরি, আমার 7টা একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল, অলরেডি 7টা বাজে, প্রোগ্রাম তো দেরিতে শুরু হয়েছে, আমার যেতে যেতে 7:30 8টাও বেজে যাবে। আমি এটা বলে একটু বেরোতে চাই, আমি আশা করি আপনারা আমাকে মার্জনা করবেন। জাহিদ ভাই, আমি তাহলে আপনি বলার আগে just বলি, আপনি এই উত্তরের সাথে আপনি আজকে কনক্লুশন পয়েন্টটা টেনে আপনি অবশ্যই যেতে পারেন। আমরাও দুঃখিত আসলে, বাট আই এম এনজয়িং, আমার খুবই ভালো লাগছে, এবং দ্য ফরম্যাট, দ্য ভেরি ফরম্যাট ইজ অলসো ভেরি ইন্টারেস্টিং। হ্যাঁ, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, এবং আমি অন্যদেরকে এটা হয়তো প্রেসক্রাইব করব ইন দ্য ফিউচার। ভাই যে কথাগুলো বললেন হলে খুব ভালো হয়, কিন্তু প্রশ্ন হচ্ছে এটা কি খুব প্র্যাকটিক্যাল কিনা। 3টা জায়গায় অর্থনীতি, পররাষ্ট্রনীতি এবং ন্যাশনাল সিকিউরিটি নিয়ে আমরা কি আসলে চাইলেও একমত হতে পারি? একটা ছোট্ট একাডেমিক ডিবেটের আইডিয়া আপনাদের মাথায় দিয়ে যায়, এবং আপনারা এই আইডিয়াটা নিজেদের মধ্যে থেকে চেষ্টা করবেন। আপনাদের প্রচুর ম্যাটেরিয়াল পাওয়া যায়, ইফ ইউ আর ইন্টারেস্টেড ইউ ক্যান স্টাডি মোর। একটা উদাহরণ দেই, ফ্রান্সে আগামী নির্বাচনে সম্ভাবনা আছে মেরিন লাপেন জিতে যাবেন। মেরিন লাপেন কিন্তু এই নির্বাচনেই খুবই হাড্ডাহাড্ডি ফাইট করেছেন, সেকেন্ড টার্ম হতে হয়েছে। আপনারা জানেন ফ্রান্সে যদি 50%+1 ভোট না হয় আবার নির্বাচন হয়, এর আগের বার উনি ভালো ফাইট করেছেন। এখন ধরুন ফ্রান্সের বা ইউরোপিয়ান ইউনিয়নের ফ্রান্সের পলিসি হচ্ছে তারা রাশিয়ার সাথে কোনো রকম কোনো সম্পর্কে যাবে না। আপনাদের হয়তো অনেকের অবাক লাগবে, মেরিন লাপেন তার নির্বাচনে যে পোর্টফোলিও তাতে প্রচুর পুতিনের সাথে ছবি ব্যবহার করেছেন, অনেক বিশ্ব নেতার সাথে ছবি, তার সাথে পুতিনের সাথে ছবি, এবং পুতিনের সাথে তার যথেষ্ট ভালো সম্পর্ক আছে, উনি সেটা লুকান না। আমি ট্রাম্পের কথা যদি বলি, ট্রাম্প এর আগে তো 4 বছর ক্ষমতায় ছিলেন, শুধু ম্যানিফেস্টো না, উনি ক্ষমতায় আসার পর আমেরিকার হোল ফরেন পলিসি চেঞ্জ করে ফেলেছেন। সেটা হচ্ছে সারা পৃথিবীতে আমেরিকা যে ধরনের তার ফুটপ্রিন্ট রাখতে চাইতো, আমি মনে করি এটা আমেরিকার স্বার্থেই, ট্রাম্প সেখান থেকে পুরোপুরি রিট্রিট করেছে। আই ক্যান গিভ এ হিউজ লিস্ট ও কত জায়গা থেকে বেরিয়েছে, এবং ফাইনালি ও নেটো থেকে বেরিয়ে যেতে চেয়েছিল, নেটোকে ব্রেইন ডেড বলেছিল, আপনাদের মনে থাকার কথা। সো যে কথাটা বলছিলাম, আসলে ইউনিফর্ম ফর্ম থাকবে একটা একেবারে আমাদের চিন্তায়। ইভেন আই ক্যান গিভ এক্সাম্পলস, আমাদের ইকোনমিক পলিসি, ট্রাম্প তার ইকোনমিক পলিসি আমেরিকার জেনারেলি যেটা হয় একেবারে মেজর শিফট করে ফেলেছিলেন। তো এটা আসলে কেন হয় এই আলাপটাও আছে। একটা ডেমোক্রেটিক সোসাইটিতে আসলে দিনের শেষে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, দিনের শেষে আমরা কি একমত গ্রসলিও থাকতে পারি কিনা, এই আলাপটা এখন পৃথিবীতে আছে। আমি ওনার সাথে একমত যে কিছু জায়গায় আমরা একমত থাকতে পারলে ভালো হতো, কিন্তু এটা আসলে থাকে না। কারণ কি জানেন, রাজনীতি আছে, রাজনীতির কাজই হচ্ছে আপনার ভোট, মানে ডেমোক্রেসির কতগুলো ডিসকন্টেন্টসও আছে। তো ডেমোক্রেসি কি খুব অসাধারণ জিনিস? নো ওয়ে। মোদি কি মুসলমান বিদ্বেষ দিয়ে বেনিফিট পাচ্ছেন না? পাচ্ছেন। তো মুসলমানরা ভোট দিচ্ছে না, তো কি হয়েছে? রাডিক্যাল হিন্দুরা ভোটে উনি জিতে যাচ্ছেন, সাম পার্সেন্টেজ অফ ভোট পেলেই উনি ইলেক্টেড হয়ে যান। সো ডেমোক্রেসির কিন্তু কতগুলো ডিসকন্টেন্টস আছে। একটা ডিসকন্টেন্ট এরকম, ওটা আপনার মধ্যে ডিভিশন তৈরি করতে হয়, আসলে উপায় নেই। ফরেন পলিসি বলেন, ইকোনমিক পলিসি বলেন, আমি যদি রাজনীতি করি, আই হ্যাভ টু ফাইন্ড সাম অল্টারনেটিভ, আমার ভাগ করতেই হবে, উপায় নেই আসলে। উদাহরণ দিই আরেকটা, আমরা মুসলমান বা ইসলামিক আইডেন্টিটিতে প্রথম স্বাধীন হয়েছিলাম, আমরা কিন্তু প্রথম নাগরিক হয়েছিলাম 47-এ। আমরা এই জন্য পাকিস্তান হওয়াকে খুব বেশি উন্নাসিক ভাব দেখানোর কিছু নাই। ইট ওয়াজ দ্য ফার্স্ট টাইম উই বিকেম আ সিটিজেন ইন দিস ল্যান্ড। এর আগে আমরা কোনোদিন সিটিজেন ছিলাম না। কিন্তু খেয়াল করি, এরপর না রাজনীতি তো করতে হবে। আওয়ামী মুসলিম লীগ হলো, ওর রাজনীতি করতে হবে। তো ওর কাজ কি জানেন? মানুষ বুঝুক না বুঝুক, ওর কাছে আস্তে আস্তে বলা শুরু করে, তুমি কিন্তু বাঙালি, তুমি খালি মুসলমান বললে হবে না, তুমি কিন্তু বাঙালিও। সো এই যে একটা নতুন আইডেন্টিটি ঢোকানো শুরু করলো, এই হলো প্রবলেমের জায়গা। যে আপনারা এখন ছাত্ররা আছেন, ছাত্র জনতা, ছাত্র করতে করতে এরপর যদি ধরুন ছাত্রদের মধ্যে পলিটিক্স শুরু হয়, এই তুমি কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি, তুমি কিন্তু গভর্নমেন্ট, আচ্ছা প্রাইভেট গুলো দল হইলো, তুমি কিন্তু এনএসইউ, তুমি কিন্তু আইইউবি, এই শুরু হতে থাকে। বিকজ এটাই হলো রাজনীতির কাজ। সো তুমি আমার সাথে আসো, আমি তোমার স্বার্থ দেখব। এই করতে করতে আসলে ডেমোক্রেটিক প্রসেসে ডিভিশন টু সাম এক্সটেন্ট হয় আসলে। সো আমরা চাইতে পারি এটা হলে ভালো, আমি একমত, কিন্তু এটা
গ্রস এবং মেজর শিফটিং আছে, শুধু ছোটখাটো বিষয় না, মেজর শিফটিং আছে। আজকে যথেষ্ট সময় নাই, আমরা ট্রাম্পকে যেহেতু ক্ষমতায় দেখলাম, আমরা ইভেন পলিটিক্যাল সেটেলমেন্টের সমস্যা আছে। একজন বলছিলেন ভাই, যিনি ঢাকার বাইরে থেকে এসেছে, যে মন্ত্রী ট্রেন দুর্ঘটনার পর পদত্যাগ, ট্রাম্প তো গদি থেকে নামতে চায় না, ও তো হাসিনা হয়ে গেছিল, isn't it? আমেরিকাতে, ক্যান ইউ ইমাজিন? শেষ পর্যন্ত কোন রকমে সরানো গেছে তাকে। সো এই যে পলিটিক্যাল সেটেলমেন্ট তো ভেঙে যেতে পারে কোনো জায়গায়, এবং ট্রাম্প নির্বাচনে হারেনি এটা বিশ্বাস করার মানুষের সংখ্যা অনেক। সো ওদের তো সোশ্যাল সেটেলমেন্টও পাল্টে গেছে। এমন তো না যে শুধুমাত্র অল্প কিছু জন মানুষ মনে করে, হিউজ নাম্বার অফ পিপল বিশ্বাস করে ট্রাম্প নির্বাচনে হারেনি, তাই না? সো এটা আছে, এটা নিয়ে আমাদের হয়তো আরেকটু এটার অল্টারনেটিভ কি হতে পারে, কারণ এখন এই আলাপগুলো আছে। আমি আপনাদেরকে আরেকটা বই পড়তে বলবো, উইচ ইজ ভেরি ইন্টারেস্টিং। আবার না পড়লে অন্তত লেকচার শুনে নেবেন। এটার নাম হচ্ছে হাউ টু সেভ এ কনস্টিটিউশনাল ডেমোক্রেসি। রাইটার হচ্ছে আজিজ জেড হক এবং টম গ্রিনসবার্গ, ওনাদের লেকচার পাওয়া যায়। তো এইসব আলাপ এখন পৃথিবীতে হচ্ছে যে আমরা এইগুলো কিভাবে ঠেকাতে পারি, কিভাবে ফাইট করতে পারি, এবং তারাও বলছেন এটা দিনের শেষে ফাইট করা যাবে না, এবং মানুষই ক্রমাগত ফাইট করে ডেমোক্রেসি বাঁচাতে হয়। আমি আমার শেষ বক্তব্য যদি বলি, ভবিষ্যৎ রূপরেখা, বর্তমান গণতন্ত্র। আমরা ইদানিং সমাজে প্রচুর আলাপ করছি আমাদের স্ট্রাকচার নিয়ে, আমাদের কনস্টিটিউশনকে রিরাইট করবো নাকি, কনস্টিটিউশনকে অ্যামেন্ড করবো নাকি, আমাদের কোন আইন লাগবে, কোন আইনের সমস্যা আছে, কোন আইনে কি আছে, এই আলাপগুলো প্রচুর আছে। আমি আজকে এখানে যারা প্রেজেন্ট আছেন তাদের কাছে আমি একটা জিনিস বলতে চাই, দিনের শেষে আসলে যদি আমরা ডেমোক্রেসি পছন্দ করি, দিনের শেষে ডেমোক্রেসির প্রধান ভ্যানগার্ড হচ্ছে যে জনগণ বোঝে, যে জনগণ অধিকার সচেতন, এবং যে জনগণ তার অধিকারের জন্য চেঁচামেচি করে। দ্যাটস ইম্পর্টেন্ট। কোন কনস্টিটিউশন আপনার রাইট প্রিজার্ভ করতে পারে না। আমি আবারও বলছি যে কনস্টিটিউশন চেঞ্জ করতে হবে, এর মধ্যে প্রচুর ফ্লজ আছে, আমি অস্বীকার করি না। কনস্টিটিউশন আমার আগ্রহের জায়গা, আমি বুঝি কনস্টিটিউশন, দাবি করি আমি কনস্টিটিউশন ভালো বুঝি, এবং কম্পারেটিভ কনস্টিটিউশন আমি অনেকগুলো দেশের কনস্টিটিউশন পড়ে কম্পেয়ার করে বোঝার চেষ্টা করেছি, কিন্তু কোনোদিনও কোনো কনস্টিটিউশন আপনাকে দেশকে এইভাবে চলবে এটা নিশ্চিত করা যায় না। একটা লিস্ট এক্সাম্পল, রাতে ভোট হইতে হবে কি লেখা ছিল? She did it. আপনি কোর্টে যাবেন, আমাদের উচ্চ আদালত, নিম্ন আদালত সরকারের নিয়ন্ত্রণে আছে, উচ্চ আদালত তো স্বাধীন, যেতে পারতেন। আমাদের প্রধান বিচারপতি ছাত্রলীগের প্রেসিডেন্ট জেনারেল সেক্রেটারির সাথে ছবি তোলে, তাই না? তো এই যদি হয়, আপনি বলবেন আমি আইনে লিখে দিব ছবি তোলা যাবে না, সো হোয়াট, উনি তুলবেন না, লুকিয়ে তুলবেন, লুকিয়ে খাবেন, কিন্তু দিনের শেষে পারপাস সার্ভ হবে। যে কথাটা বলতে যাচ্ছিলাম, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। আমি আপনাদের আরেকজন মানুষেরও যারা আইন বিচার সম্পর্কে ভালো ধারণা পেতে চান তাদেরকে সাজেস্ট করবার এক ভদ্রলোকের প্রচুর লেকচার ইউটিউবে পাওয়া যায়। সেটা হচ্ছে ভারতের এখনকার চিফ জাস্টিস DY চন্দ্রচূড়। উনি চিফ জাস্টিস আছেন, উনি প্রচুর পাবলিকলি কথা বলেন। ওনার বাবাও চিফ জাস্টিস ছিলেন। ভেরি ইন্টারেস্টিংলি চন্দ্রচূড়ও এই কথাগুলো কিন্তু প্রচুর বলছেন যে আমাদের দিনের শেষে ভ্যানগার্ড হচ্ছে কনসাস সিটিজেন্স। আমরা যতদিন এই ব্যাপারগুলো, রাষ্ট্র ব্যাপারটা বুঝবো, আমরা যতদিন মানুষের অধিকারের ব্যাপারটা বুঝবো এবং সেই অধিকার নিয়ে শোরগোল করে যাব, সেই শোরগোলটাই আসলে দিনের শেষে ডেমোক্রেসিকে বাঁচাবে, আমরা যদি সেটাকে ঠিকঠাক রাখতে চাই। এবং ইলেকট্রাল প্রসেসেও ডেমোক্রেসি ধ্বংস করার মতো মানুষ ক্ষমতায় আসতে পারে। আপনার হাঙ্গেরির ভিক্টর অরবান ক্ষমতায় এসেছেন, আপনি দেখবেন উনি নির্বাচিত হওয়ার পর কি করে একটা দেশে ডেমোক্রেসি ধ্বংস করেছেন, এবং কিভাবে উনি সবগুলো প্রতিষ্ঠান নষ্ট করছেন। ওখানে ইলেকশন ফেয়ার হয়, কিন্তু তারপর উনি ইলেকশনে আবার নির্বাচিত হচ্ছেন, এই গত ইলেকশনে উনি জিতেছেন। সো আবার এরকম লোক আসবে, ফেয়ার নির্বাচনের মধ্য দিয়েও এর মধ্যে আমাদেরকে এই ফাইটটা আসলে জারি রাখতে হবে। এটাই হচ্ছে মোদ্দা কথা। এবং লাস্ট কথা যেটা, এই পোস্ট অভ্যুত্থান, আমি এটাকে বিপ্লব মনে করি না, আজকে ওই আলোচনার জায়গা নেই, সময়ও নেই। পোস্ট অভ্যুত্থান আমাদের যে স্পিরিট আছে, এই স্পিরিট, এই যে এখানে এত মানুষজন, মানে আমি ধারণাও করি নাই, বহু জায়গায় ইভেন এর মধ্যে কয়েকটা প্রোগ্রামে দেখেছি, যেমন ফ্লোরে বসে ঢাকা ইউনিভার্সিটিতে একটা প্রোগ্রাম কনস্টিটিউশন নিয়ে, মানে আবুল মনসুর আহমেদের কনস্টিটিউশন ভাবনা। তখন আমি বলেছিলাম যে প্রোগ্রামের শেষে তো আপ্যায়নের ব্যবস্থা আছে, বলা হয় নাই, হয়েছে কি? আমরা ছোটবেলায় মসজিদে যেতাম, দেরি হলে মা বলতো আজকে মিলাদ আছে নিশ্চয়ই, মানে কেন যেন মসজিদের জিলাপির টেস্ট ওয়াজ ডিফারেন্ট, বসার চাইতে বসে থাকতাম। সো আপনারা এখানে খাবার নাই, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান নাই, এখানে আসছেন এবং আপনারা ট্রাইং টু পার্টিসিপেট, এটা একটা অসাধারণ আলোচনার ব্যাপার। সো এই জিনিসটা যে ঢুকেছে আমাদের মধ্যে, এটাকে কন্টিনিউ করে যাওয়া, তাহলে ডেমোক্রেসি টিকবে। লিখবো আমরা সংবিধান লাইনটাই, ওটা কোনো কিছু বাঁচাবে না। থ্যাংক ইউ, আমি একটু উঠবো। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার জন্য একটি ছোট উপহার আছে আমাদের তরফ থেকে, আপনি যদি 1 মিনিট সময় দেন।
আমাদের পরিচালক বৃন্দকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। Thank you for everything. আমরা স্যারের প্রশ্নের উত্তরটি সাইদ আব্দুল্লাহ থেকে হয়তো পাওয়া হয়নি। সাইদের প্রশ্নের উত্তরের পরে আমরা অনুষ্ঠানের শেষ দিকে আলোচনায় যাব, তারপরে হয়তো 2-1টি প্রশ্ন নিয়ে আমরা অনুষ্ঠান শেষ করব। সাইদ প্লিজ। যে তিনটা পার্টিকুলার ব্যাপারে বলা হচ্ছিল যে এই জায়গাগুলোতে আমরা এক থাকতে পারি কিনা বা কোনো পরিকল্পনা থাকতে পারে কিনা, জাহিদ ভাইয়ের সাথে আমি একমত। এই যুগগুলো সরকারের পরিবর্তনের সাথে সাথে পলিসির পরিবর্তন হয়, তবে এই জায়গায় বোধহয় একটা জেনারেল জায়গায় আমরা আসতে পারি যে এই জায়গাগুলোতে যারা থাকে তাদের ব্যাকগ্রাউন্ড সলিড কিনা। যেমন এই অডিয়েন্স যারা আছে, আমি যদি বলার চেষ্টা করি, বিগত আওয়ামী রেজিমে শেখ হাসিনার বাইরে সবচেয়ে বড় মিথ্যাবাদীটাকে কোন মানুষটা ছিল? শেখ হাসিনার পরে নাম আসবে অনেক মানুষ, তার ভিতরে যে হাসান মাহমুদের নামটা চলে আসলো। সো হাসান মাহমুদ কে হয়ে গেল? এইবার পররাষ্ট্রমন্ত্রী হয়ে গেল। মানে একজন প্যাথোলজিক্যাল লায়ার, তাকে আমরা বানায় দিলাম পররাষ্ট্রমন্ত্রী। তার কাউন্টার পার্ট, ধরেন ইন্ডিয়ার কথা যদি আমরা চিন্তা করি, ইন্ডিয়ার জয়শঙ্কর যে আছে তার অনেক কাজের আমি অনেক সমালোচনা করতে পারি, কিন্তু তার দেশের পররাষ্ট্রনীতিকে ডিল করার জন্য হি ইজ দ্য স্মার্টেস্ট পারসন। আর তার পাশে আমরা বসিয়ে দিলাম বাংলাদেশের ইতিহাসে শেখ হাসিনার পরে দ্বিতীয় শ্রেষ্ঠ মিথ্যাবাদী প্যাথোলজিক্যাল লায়ার হাসান মাহমুদকে। সো আমরা যেভাবে চিন্তা করি এই যে নীতির পরিবর্তন ঘটতে পারে, কিন্তু সেই জায়গাগুলোতে কম্পিটেন্ট লোকগুলো আছে কিনা এইটা ভাবার জন্য অর্থনৈতিক জায়গায়, তারপর পররাষ্ট্রনীতির জায়গায় এবং আমাদের স্টেট সিকিউরিটির ব্যাপারে এই জায়গাগুলো আমাদের ভাবার দরকার আছে। স্টেট সিকিউরিটি বা অন্য জায়গাগুলোতে আমি আসলে ভাইয়ার কথা যদি একটু বুঝতে না ভুল করি, মানে জনগণের স্টেটটা কি সেটাও তার একটা অংশ ছিল, কিন্তু স্টেট সিকিউরিটি আসলে আমার কাছে মনে হয় খুবই কমপ্লেক্স একটা জিনিস। এইটা কোনো জনগণ যদি পার্টিসিপেট করে, একজন মানুষ সিম্পলি রাস্তায় দাঁড়িয়ে যদি বলার চেষ্টা করে অমুক জায়গায় আর্মি কেন, আমি কোনো পার্টিকুলার জায়গার নাম বলছি না, ইনফ্যাক্ট প্রশ্ন আসতেই পারে যে একে ম্যাজিস্ট্রেসি কেন দেওয়া হলো, কিন্তু এই ব্যাকগ্রাউন্ড বোঝার জন্য আমার মনে হয় যে সবাই কম্পিটেন্ট না। আর স্টেট সিকিউরিটির যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার, ভারতের কথা যদি চিন্তা করা হয় পররাষ্ট্রনীতির ক্ষেত্রে, পৃথিবীতে অনেকগুলো দেশ আছে, দেখবেন তাদের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে কংগ্রেস যে টোনে কথা বলে, বিজেপিও একই টোনেই কথা বলে। এবং এটা কিন্তু খুবই ইউনিক একটা ফিচার যে এত বড় একটা দেশ যখন পররাষ্ট্রনীতি ডিল করছে, তখন দলগুলো কেন যেন একই জায়গায় চলে আসে। ইতিপূর্বে ভারতে কিন্তু এই ধরনের ঘটনা বহুবার ঘটেছে, যে জায়গায় জাতিসংঘে রিপ্রেজেন্ট করার জন্য ইন্দিরা গান্ধীর সময়ে, ইন্দিরা গান্ধী তখন প্রাইম মিনিস্টার ছিলেন, জাতিসংঘে রিপ্রেজেন্ট করার জন্য ভারতের কিন্তু বিরোধী দলীয় নেতাকে জাতিসংঘে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই যে পার্টিকুলার কিছু জায়গা আছে দেশের সাথে এক, এই ফোরামটা অন্য যে কোনো জায়গা আছে আলাদা একটা কারণে। বাংলাদেশে ইতিপূর্বে আমি বহু থিঙ্ক ট্যাঙ্ক দেখেছি, আসলে থিঙ্ক ট্যাঙ্ক না, তাদেরকে আমি প্রকৃতপক্ষে প্রোপাগান্ডা সেল হিসেবেই বলতে চাই, সিআরআই এর মতো প্রোপাগান্ডা সেল, যে জায়গায় হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করা হয়েছে গভর্নমেন্টের অংশ হিসেবে। এবং সেই জায়গাতে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহু টিচারদেরকেও অংশগ্রহণ করতে দেখেছি আনফরচুনেটলি। তো বাংলাদেশে আমি সবসময় একটা কথা বলি, আমাদের পররাষ্ট্রনীতি কি হবে, সিকিউরিটি কিভাবে ডিল করবে, আমাদের দেশের অর্থনীতি কিভাবে ডিল করবে, সবচেয়ে বড় কথা বাংলাদেশে আমি চাই সামনের দিনগুলোতে একটা প্রো বাংলাদেশি টানটা চালু হোক। বিভিন্ন মানুষ বিভিন্ন মতাদর্শে বিশ্বাসী হতে পারে, কিন্তু আমি চাই যেই রাজনীতি করুক, যে যাই কথা বলুক, দিন শেষে সবার যাতে একটা জায়গাতে পয়েন্টটা থাকে যে এই ডিসিশনটা, এই পলিসিটা এটা কি প্রো বাংলাদেশি কিনা, যে বাংলাদেশের জন্য উপযোগী কিনা। এই জন্য আমি সবসময় বলি সামনের বাংলাদেশ কোন দিকে যাওয়া উচিত, যে কোনো নীতির ক্ষেত্রেই এই নীতিটা প্রো বাংলাদেশি নীতি কিনা, আমাদের চিন্তা ভাবনা প্রো বাংলাদেশি হলো কিনা। আমি বরং মতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু আইডিওলজিক্যাল জায়গাটাকে, এই প্রো বাংলাদেশি ব্যাপারটাকে আমি প্রমোট করার চেষ্টা করি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ সাইদ আব্দুল্লাহ। আমরা সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষে আপনার প্রশ্নটি নিব অবশ্যই।
আমাদের একটু সময় দেবেন, আমরা আলোচনাটি শেষ করতে চাই, তারপরে আমরা প্রশ্নোত্তর পর্ব আশা করি আপনাদের হাতে সময় আছে। জি, অনেক ধন্যবাদ। আমরা আমাদের আজকে প্রথম আলোচনায় আমরা আমাদের বিষয় নির্ধারণ করেছি বাংলাদেশের গণতন্ত্রের বাস্তবতা ও ভবিষ্যৎ রূপরেখা। ভবিষ্যৎ রূপরেখা নিয়ে অনেক ধরনের আলোচনা আসলে আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি। অন্তর্বর্তীকালীন সরকার কিছু আলাপ আলোচনা করছেন, তাদের উপদেষ্টারা অনেকেই ভিন্ন ভিন্ন আলাপ আলোচনা করছেন, আবার অনেকেই যারা আছেন উপদেষ্টাদের সমপর্যায়ে লোক বলা যায়। আসলে এই বিষয়টা নিয়ে কনফিউশন ক্রিয়েট হতে পারে, বাট অনেকের নাম আমরা শুনেছিলাম বা অনেক তাদের সহকর্মী ছিলেন যারা এক রকম কথা এক একজন বলার চেষ্টা করছেন আসলে ভবিষ্যৎ রূপরেখা নিয়ে। আমরা এত কমপ্লেক্স আলোচনায় না গিয়ে আমরা বাংলাদেশের ভবিষ্যৎ রূপরেখা কেমন হওয়া উচিত, আসলে সবার মতামতের ভিত্তিতে অবশ্যই হওয়া উচিত, কিন্তু কেমন হওয়া উচিত, কেমন বাংলাদেশ চাই এবং আদৌ এটা সম্ভব কিনা সেই ব্যাপারে আপনাদের দুজনের মতামত শুনবো। সামান্ত শারমিন আপু, আপনাকে দিয়ে শুরু করতে চাই। ধন্যবাদ। আসলে এখানে আমাদের জনগণের মধ্যে আমাদেরকে দুভাবে চিন্তা করতে হবে, যে আপনার আইন বোঝে এমন মানুষ এবং রাষ্ট্র কিভাবে চলে এটা বোঝে এমন মানুষ, এবং এটা বোঝে না কিন্তু আইডিয়া করতে পারে যে রাষ্ট্রটা কিভাবে চলা উচিত। এটা তার ব্যক্তিগত আকাঙ্ক্ষা, তার আবেগ, অনুভূতি এগুলো দিয়ে ব্যাখ্যা করতে পারে এমন জনগোষ্ঠী। এবং এই দুই জনগোষ্ঠীর মধ্যে সমন্বয় প্রয়োজন প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে আমরা আসলে সাধারণ মানুষ যারা আসলে আইন ব্যাকগ্রাউন্ডের না, তারা আসলে স্টেটকে ব্যাখ্যা করতে চাই বা স্টেট কিভাবে চলা উচিত সেটা যখন ব্যাখ্যা করতে চাই, তখন হচ্ছে আমরা বলি যে আমরা আসলে যাতে নির্যাতিত না হই, আমরা যাতে নিপীড়নের শিকার না হই, এবং আমরা যাতে আমাদের কথাগুলো বলতে পারি, এবং আমরা যাতে কোনো ধরনের ভয়ের মধ্যে না থাকি, আতঙ্কের মধ্যে না থাকি, আমরা এগুলো বলি। এবং হুইচ ইজ ভেরি ক্লিয়ার। এবং এই জায়গাগুলো আসলে আমাদের যেটা বলেছিলাম যে আমি ট্রান্সলেট করা। এখন ডিএস এর মতো যে একটা অপ্রেসিং একটা অ্যাক্ট, এইটা যে সরাই ফেলতে হবে, এটা তো আমাদের জনগণ এই আওয়ামী লীগের রেজিমের সময়ও বলেছে। এটা সে বলেছে তার নিজস্ব অভিজ্ঞতা থেকে, সে নানানভাবে নিপীড়িত হয়েছে ওই বোধ থেকে। এবং আইনের যে আইনের সাথে মানুষের সে সম্পর্ক, এবং আপনারা একটা জিনিস দেখবেন যে সংবিধানে খুব ইন্টেনশনালি, এবং আমি এটা বলতে চাই ইন্টেনশনালি, যে ভাষাগুলো অত্যন্ত জটিল করা হয়েছে যাতে আপনি এটা দিয়ে কোনোভাবে মানুষের সাথে কানেক্ট করতে না পারেন। ইন্টেনশনালি এক ধরনের জটিল প্রক্রিয়ার মধ্যে দিয়ে ভাষাটা তৈরি হয়েছে। আমাদেরকে এইটাও চিন্তা করতে হবে না যে আমরা যদি নতুন সংবিধানের কথা ভাবিও, যদি কেউ ভেবে থাকে, তাহলে তাকে এটাও অ্যাড্রেস করতে হবে যে সংবিধানের ভাষা, আইনের ভাষা, এখানে যত রকমের নীতিমালা আছে। এই জায়গাতে আইনের ছাত্র হিসেবে আমি একটু বলে দিতে চাই যে সারা দুনিয়াতে আইনের ভাষা কিছুটা এরকম করে রাখা আছে। এই ব্যাপারে আমরা অবশ্যই আলোচনা করতে পারি, এটা নিয়ে আলোচনা করার একটা অপশন আছে, এবং জনগণের এই জায়গাটা আসলে ওপেন করা উচিত যে জনগণের বোধগম্য ভাষায় আমরা আসলে আইন প্রণয়ন করা শুরু করতে পারি কিনা। কারণ বাংলাদেশ ইজ এ স্টেট, সে হচ্ছে খুবই ভালনারেবল একটা পজিশনে থাকে পুরো জিওপলিটিক্সে। আপনাকে আমি বারবার এটা আগে বলছিলাম যে রাজনৈতিক জনগোষ্ঠী তৈরি এটা একদিনের বিষয় না, আপনার এটা কন্টিনিউয়াস প্রসেস। তো সেই জন্য আপনি রাজনৈতিক জনগোষ্ঠী তৈরির জন্য আপনার যতগুলো পন্থা আসলে নেওয়া দরকার, সেগুলো তো আপনার নেওয়ার উইলিং জায়গাটা থাকতে হবে। সেই জায়গায় যদি এটাও একটা আমি উদাহরণ হিসেবে বললাম যে এখানে এটা হচ্ছে আপনি আমাদের অনুভূতি দিয়ে আমরা ক্রিয়েট করি। আইনের ছাত্ররা বা আইনের যারা লোক, তারা এটাকে বুঝতে পারবে যে এটা কেন প্রয়োজন অবশ্যই, কিন্তু আমরা জনগণের জায়গা থেকে কি বুঝি যে এটা সহজ হলে আমার বোধগম্যের মধ্যে হলে এটা কি সমস্যা কিনা, এই জায়গাটা এক্সপ্লেইন করার জায়গা দরকার আছে। শুধু তাই না, এরকম আরো নানান বিষয় আসলে জনতার মধ্যে থেকে তাদের যে রিয়েল ভয়েস সেটা তুলে আনার জন্য আমাদেরকে আসলে পৌঁছানোর চেষ্টা করা, কন্টিনিউয়াসলি এটার চেষ্টা করা, এটা খুব জরুরি বলে আমি মনে করছি। জি, অনেক ধন্যবাদ। সাইয়েদ আব্দুল্লাহ, সামনের দিন কিভাবে দেখতে চাই? সামনের দিন, সামনে বাংলাদেশ কেমন হওয়া উচিত জানিয়ে বিভিন্ন রকমের আলোচনা আছে, কোনো তাত্ত্বিক আলোচনায় যেতে চাই না, খুবই গণতান্ত্রিক যে আলোচনা বা জনমানুষের আকাঙ্ক্ষা যেটা সবার আকাঙ্ক্ষা হওয়া উচিত এবং এটা আদৌ সম্ভব কিনা। আমি একটু আশাবাদী মানুষ এই কারণে, দেশের মানুষ ভাবছিলই যে সম্ভবত শেখ হাসিনা মরার আগ পর্যন্ত বাংলাদেশে কোনোদিন মানুষ আর ভোট দিতে পারবে না। আমাকে কেউ যদি বলতো মে মাসেও যে এটা কি সম্ভব কিনা, আমার মনে হয় যে মানুষ এটা বিশ্বাস করতো না, কিন্তু লাকিলি সেটা হয়ে গেছে 2 মাসের ভেতরে।
এবং যে ঘটনাটা যে বাংলাদেশ সামনে এটা ধরে রাখতে পারবে কিনা, এই আলোচনাটা আমি যেভাবে করতে চাই, এই আলোচনা করাটা ডেঞ্জারাস। আমি অনেকবার ক্যামেরা দেখতে পাচ্ছি সামনে, এই হাউসে যারা আছেন তারা যখন আলোচনাটা শুনছেন আমি জানি চমৎকার ভাবে বুঝতে পারবেন। তারপরে আমি বাসায় যাব, যাওয়ার 1 ঘন্টা পরে দেখবো বিভিন্ন জায়গায় এই বক্তব্যের খন্ড খন্ড অংশ বিভিন্ন রিলস আকারে আপলোড করা হয়েছে, যে জায়গায় আগের বক্তব্যও নাই, পরের বক্তব্যও নাই। এই ধরনের বক্তব্য হলে যেটা হয়, মানুষ মনে করে শুধু বোধহয় একটা লাইনে কথা বলা হয়েছে। এই কারণে যারা যারা ভিডিও করছেন তাদেরকে আমি অনুরোধ করব, কোন একটা কনটেক্সটে যদি আমি 2টা ঘটনাই বলি অবশ্যই পুরোটাই রাখার চেষ্টা করবেন, তা না হলে খণ্ডিত জায়গাটা যারা কনফিউশন তৈরি করে এটা রাখবেন না। সাংবিধানিক সংস্কার, হ্যান্ড সংস্কার, তেমন সংস্কার আমাকে বলাই হয়েছে, কেতাবি ভাষা শুনতে চায় না। সো কেতাবি ভাষার বাইরে যদি আমি বলি, আমি জানতে চাই যে বাংলাদেশের মানুষ আসলে এটা চায় দিন শেষে, যে তারা একটা অফিসে গেল, যাওয়ার পরে উনি চায় না কেউ এসে ওনার পাটা ধুয়ে তারপর নিয়ে যায় বসা খাওয়া। উনি চায় উনি যে অফিসে যে কাজের জন্য গেছে ওইটা পাওয়ার জন্য উনার নিপীড়নের শিকার হতে হবে না। মানুষের কালচারটা যদি খেয়াল করেন, কোন থানায় যদি যান, যাওয়ার পরে যদি দেখেন আপনি একটা কাজ করতে দিলেন, সেই কাজটা হয়ে গেল, আপনার ঘুষ দিতে হইল না, বাইরে এসে সেই মানুষটা এক্সপ্রেস করে, বাপরে বাপ এই পুলিশ কত ভালো, কত বড় ফেরেশতা, সে ঘুষ খায় নাই। আসলে ওই বেটা পুলিশ যে এই কাজটা করবে এই কারণেই তো সে বেতন পায়, সে তো ঘুষ খাবে না, এই কারণে সে বেতন পায় না। তাহলে নরমাল কাজটা করার জন্য আমরা তাকে প্রশংসার গালিতে ভাসায় দিই। সো আমি দেশের সংবিধান ধরলাম, ওই মানুষটা বুঝে না। একজন মানুষ জানে না পলিসি কিভাবে মেক করা হয়, ওই মানুষটা জানা উচিত সে যখন বিপদে পড়ে সে সরকার বা দেশের কাছ থেকে ওই সাপোর্টটা পায় কিনা। একজন মানুষ যদি আমি ধরি যে লেটস সে পাহাড়ের একজন জনগোষ্ঠীর মানুষ, সে যখন অসুস্থ হচ্ছে, ধরেন একটা প্রেগন্যান্ট হয়ে যাচ্ছে, যখন তার ইমিডিয়েটলি ডেলিভারির দরকার, সে জানে যে 2 দিন লাগবে তার শহরে এমন একটা হাসপাতালে যেতে যে জায়গায় তার ডেলিভারি হওয়া পসিবল। সে জানে যে সে সেবাটা পাচ্ছে না। আমি চাই সরকারের কাছে তারা আসলে নীতি নৈতিকতার বিবরণ দেখতে চায় না, তারা অ্যাকশন দেখতে চায়। সামনের দিনের বাংলাদেশে আমি অন্তত এতটুকু এক্সপেক্ট করি, শিক্ষা, চিকিৎসা, এই 2টা জায়গা যাতে কোনো অবস্থাতে কম্প্রোমাইজ না করা হয়। ভোটের যেটা অধিকার, ভোটের অধিকার মানে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, এটা বললে আবার অনেকে মনে করতে পারে ভোটের অধিকারই যথেষ্ট। বাংলাদেশে আপনার একটা কথা মাথায় রাখতে হবে, ইলেকশনের আগের দিন 500 টাকা যদি বুঝে দেওয়া যায়, সে যে ওই দলকে ভোট দিবে, কিন্তু যে টাকা দিয়ে সে কিন্তু ভুলে যাচ্ছে যে পরবর্তী 5 বছরে কয়েক হাজার কোটি টাকা লুটপাটের বন্দোবস্ত সে করে দিয়ে গেল। সো এইটাকে ট্যাকেল করার যে উপায়, আমার মনে হয় সেই প্রক্রিয়াটা শুরু হয়েছে। এই আলোচনাটা শুধুমাত্র এই আরবান ক্লাসে যেভাবে আলোচনাটা হয়েছে, আমি চাই প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে এই আলোচনাটা যাক, যাতে একজন কৃষক তারা যদি বুঝতে পারে যে ও সামনের দিনে এইটা দাবি আদায় করা যেতে পারে। প্রত্যেকটা মানুষ যাতে সচেতনটা হয়। এবং দেশের আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হইল, আমরা আসলে কি চাই। আমার কাছে মনে হয় আমরা নিজেরা প্রজা থাকতে পছন্দ করি, প্রজা থাকতে পছন্দ করি। এই কারণে আমি সুস্পষ্টভাবে বগুড়ার একটা উদাহরণ দিচ্ছি, যেহেতু আমি সাম্প্রতিক রাজনীতি এবং সোশিও পলিটিক্যাল ব্যাপারগুলো নিয়ে ঘাটাঘাটি করি। বগুড়ায় এক ভদ্র নারী যিনি ডিসি হয়ে গেলেন, যাওয়ার পর দিনই উনি যে কাজটা করলেন, জিয়াউর রহমানের যে বাড়ি ছিল বগুড়ার গাবতলীতে, নিজ কলেজে ওই বাড়িতে গেছেন, ছবি তুলেছেন, সেটা পোস্ট করেছেন। সেটা খবরে চলে আসলো যে জিয়াউর রহমানের বাড়িতে সো কল টুঙ্গিপাড়া স্টাইলে গিয়ে জিয়ারত করে আসলেন। আমি তো চাই না বাংলাদেশে এই কালচার থাক। সম্ভবত জিয়াউর রহমান যদি বেঁচে থাকতো উনি এটা পছন্দ করতো না। কারণ আমি এই অডিয়েন্সের কাছে যদি জানতে চাই, জিয়াউর রহমানের ভাইদের নাম জানেন কেউ? প্রবাবলি এটা জানেন না। জিয়াউর রহমানের ভাইরা ছিল, লাস্টের যিনি ছিলেন তাকে নিয়ে কিছুদিন আগেও লেখালেখি হয়েছে, যারা মারা গেছে বাংলাদেশের কেউই জানে না। সো জিয়াউর রহমান নিজেও ওই আইডিওলজি বিশ্বাস করতো, যাতে এই কাল পূজাটা না করা হয় তার ফ্যামিলির লোকজনকে অন্য জায়গায়। দেখেন শেখ হাসিনার পতন ঘটে গেছে, স্টিল কোন একজন ডিসি উনি ওইটা ধারণ করছে বগুড়ায় গিয়ে টুঙ্গিপাড়া স্টাইলে, যেটা কালচার প্রচলিত ছিল। আমি দেখেছি পুলিশ কেউ একজন প্রমোশন পেয়েছে, সে টুঙ্গিপাড়া চলে যাইতো। প্রত্যেকটা মানুষ প্রমোশন পেয়েছে, টুঙ্গিপাড়ায় গিয়ে জিয়ারত না করলে তার প্রমোশনের বৈধতা থাকে না। সো এই কালচারটা ভবিষ্যতে যারা রাজনীতি করবে তারা যদি নাও চায়, মানুষ নিজেরাই প্রজা হয়ে নিজেকে সমর্পণ করতে চায়, এই জায়গাটা থেকে বের হয়ে আসাটা অত্যন্ত জরুরি। কাজেই আমি যদি সাম আপ করি,
সামনের বাংলাদেশ ন্যায় বিচারের কনসেপ্ট আমি বিশ্বাস করি না, কারণ ন্যায় বিচারের কথা যদি বলে, আপু আইন আদালতের কথা বললো, বাংলাদেশের সবচেয়ে বেশি অবিচার হয় আইন আদালত পারে সব সময়, প্রত্যেকটা ঘটনাতে। আমি চাই বাংলাদেশটা ইনসাফ আছে এই ধারণাটা আসুক। আর টিপিক্যালি যদি চিন্তা করি, রাজনীতিবিদরা যাদের পাওয়ার আছে তারা অপকর্ম করার স্কোপটা খুঁজবে। এইটা যদি আমি মনে করি যে জান্নাতুল ফেরদৌস হয়ে যাবে বাংলাদেশ কয়েকদিনের ভেতরে, এটা ইউটোপিয়ান চিন্তা ভাবনা। কিন্তু আমি ওই বাংলাদেশটা দেখতে চাই যে বাংলাদেশের প্রধানমন্ত্রীও যদি কোনো অপকর্ম করে তার এই ভয়টা থাকবে সে অভিশংসিত হতে পারে। মানে ন্যায় বিচারটা পাচ্ছে কিনা, অপরাধ করার পরে কেউ যাতে মুক্তি না পেতে পারে, সে যাতে অ্যাকাউন্টেবিলিটির ভেতরে যায়, এই ব্যাপারটা যাতে নিশ্চিত হয়, আমি এমন বাংলাদেশের কথাটা চিন্তা করি। অনেক ধন্যবাদ সামাদ শারমিন আপু, সাইয়েদ আব্দুল্লাহ। আমরা জাস্ট দুটি প্রশ্ন নিব। প্রথমটি অনেকক্ষণ ধরে ভাইয়া অপেক্ষা করে আছেন, দুটি প্রশ্ন নিয়ে আমরা আসলে আমাদের আজকের আলোচনা শেষ করব। সংক্ষেপে প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম, আমার নাম বশির আহমেদ। আমার দুইটা প্রশ্ন ছিল। একটা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে আইডেন্টিটি পলিটিক্স নিয়ে, কারণ আমরা দেখতেছি যে কিছুদিন যাবৎ দুই গ্রুপের মধ্যে মারামারি এগুলো হচ্ছে। আর আমাদের এখানে যেহেতু দুইটা উইং আছে, একটা হচ্ছে লেফট উইং, একটা রাইট উইং। তো when left go too far and when right can go too far, এটা এগুলো নিয়ে একটু বলবেন। কারণ আমরা দেখেছি কিছুদিন আগে কিছু হুজুর কাশফুল পোড়াচ্ছেন কারণ মেয়েরা এখানে গিয়ে ছবি তোলে। সো এটা নিয়ে একটু বলবেন। আর আপনার কাছে আমার প্রশ্নটা হচ্ছে যে আপনাদের যে পরিষদটা গঠন করা হয়েছে, এটার সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কতটুকু সম্পর্ক আছে, অ্যান্ড আপনারা কি সামনে গণতান্ত্রিক ভাবে নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা? থ্যাংক ইউ। বাংলাদেশকে নিয়ে আপনি খুবই কারেক্টলি পয়েন্ট আউট করেছেন যে লেফট যখন টু ফার লেফট হয়ে যায়, রাইট যখন টু ফার রাইট হয়ে যায়, তখন আসলে প্রো বাংলাদেশি টার্মটা ভেগ হয়ে যায়। সো আমি এমন বাংলাদেশ দেখতে চাই বিগত দিনগুলোতে যেমন একজন দাড়ি টুপি আছে এই মানুষগুলো স্টিগম্যাটাইজড হয়ে যাইতো, যে হলের ভিতরে দাড়ি টুপি আছে শুধুমাত্র এই কারণে, শুধু ছাত্রলীগ না, হলের প্রভোস্ট রাত 2টা-3টার সময়ে শাহবাগ থানায় ডাক দিয়ে নিয়ে গিয়ে জঙ্গি হিসাবে ধরে নিয়ে গেছে। সো দাড়ি টুপিওয়ালা মানুষগুলো স্টিগম্যাটাইজড হয়ে আছে। আমি চাই ওই বাংলাদেশ হোক যে বাংলাদেশে একজন দাড়ি টুপিওয়ালা মানুষও নিরাপদ ফিল করবে, তার পরিচয় দিতে সে কোনো ধরনের প্রবলেম ফেস করবে না। আবার একই সাথে এইটা বললে অনেক ক্ষেত্রে যেটা হতো, আমি সবসময় বলি, এইটা বললে যারা আবার তালি দেয়, পরের বাক্যই যখন আমরা বলি তখন দেখি যে মানুষ খুব নিশ্চুপ হয়ে যায়। আমি চাই ওই বাংলাদেশ হোক যে বাংলাদেশে একজন মেয়ে যদি টপ টপ করে ঘুরে বেড়ায় সেও যাতে নিরাপদ ফিল করে। এই বাংলাদেশে আমি চাই ব্যান্ডের গান চলুক, কালচারাল কাজ হোক, আবার একই সাথে কোরআন তেলাওয়াত হোক। উভয় অংশের মানুষ যাতে মনে করে ওই কাজটা করার জন্য তারপর কোনো নিপীড়ন হবে না। আপনি একটা জায়গায় বিশ্বাস নাই করতে পারেন, ফেয়ার এনাফ, আপনি আপনার কাজ করেন, কিন্তু অন্যজন আরেকজনের কাজ করছে এইটার জন্য কারোর উপর আপনি নিপীড়ন করবেন, এইটা যদি হয় ওইটা আসলে প্রো বাংলাদেশি কনসেপ্ট না। আমি চাই একজন মানুষ যদি ধর্মকর্ম করতে চাই, ফেয়ার এনাফ, তারা করতে থাক। এবং আরেকটা কনসেপ্ট আছে, এটা বোঝাটা আবার জরুরি। বাংলাদেশে 2013 সাল এবং তার পরবর্তী সময়ে একটা এলিটিজমের চর্চাটা হচ্ছে, লাইক কেউ যদি একজন দাড়ি টুপিওয়ালা মানুষ হয় এসেনশিয়ালি সে প্রগতিশীল হইতে পারে না। এই কনসেপ্টটা শুধু মানুষরাই না, মিডিয়া হাউসগুলো, ইন পার্টিকুলার কিছু মিডিয়ার আমি নাম বলতে পারলাম সময় স্বল্পতার কারণে, সেটা আমি না যাই, সো তারাও এটাকে প্রমোট করে না। সো এই যে এই ব্যারিয়ার যেগুলো তৈরি করা হয়েছে এইগুলো ভেঙে দেওয়াটা জরুরি, যাতে এই বাংলাদেশে দাড়ি টুপিওয়ালা মানুষও সেফ ফিল করে। ঠিক অন্য একজন মানুষ যেভাবে তার লাইফস্টাইল দেখতে চায়, এইটা করার জন্য যাতে এই জায়গায় আবার কোনো অ্যালার্জিটা না তৈরি হয়। মানে সবাই সবার কাজ করতে থাক এবং দিন শেষে সবাই একটা জিনিস মনে করুক, আইডিওলজির জায়গায় ভিন্নতা থাকবে কিন্তু মাথার উপরে একটা কমন আমব্রেলা থাকবে, সেই আমব্রেলাটা হলো বাংলাদেশ। থ্যাংক ইউ। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমরা এই অভ্যুত্থানকে আমরা একটা টার্মে বলছি বারবার, সেটা হচ্ছে ছাত্র জনতার অভ্যুত্থান।
তো এখানে আপনার ছাত্র আর জনতার মধ্যে যে হাইফেনটা আছে, এইটা যে একটা বন্ধন, এটা তো একটা ক্রিয়েট করার দরকার আছে এবং বোঝাপড়া তৈরি করার দরকার আছে। ছাত্রদের অংশে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মে অলরেডি ধরেন এরা অনেক অ্যাক্টিভ এবং হচ্ছে নানা ধরনের এই বর্ণাঢ্য সব ধরনের কাজে অ্যাক্টিভ এবং তারা সংগঠিত রয়েছে। কিন্তু আপনার জনতার যে পার্টটা, সেটা আসলে সংগঠিত অবস্থায় নাই। আমরা বিভিন্ন ধরনের কাজে ফিরে গিয়েছি। আমাদের তরুণদের অংশ যারা একদম ধরেন ক্লোজ একটা রিলেশনশিপে আছে বিভিন্ন ধরনের ইউনিভার্সিটির ছাত্রদের সাথে, বড় ভাই এবং হচ্ছে রিসেন্টলি সিনিয়র হয়ে যাওয়া অ্যালামনাই, এই অংশটার আসলে একটা অনুপস্থিতি ক্রিয়েট হয়েছে, একটা ভ্যাকুয়াম ক্রিয়েট হয়েছে বাংলাদেশে। আমাদের প্ল্যাটফর্মটা বেসিক্যালি এই অংশটাকে এই অংশটার সাথে এক ধরনের ডায়ালগিং এবং হচ্ছে কানেক্ট করার একটা ব্রিজিং। সেই জায়গা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে অবশ্যই একটা সমন্বয় প্রয়োজন, অবশ্যই। কিন্তু সমন্বয়টা কিরকম হবে সেটার রূপরেখা জনগণের কাছ থেকে আমরা প্রত্যাশা করি, কিভাবে তারা চায় তাদের কাছ থেকে এক ধরনের মতামত আমরা প্রত্যাশা করি এবং সেই জায়গায় একটা উপলব্ধির মাধ্যমে আমরা আসলে এই সমন্বয়টা নিরূপণ করতে চাই। আমি এক ধরনের কথা, একটা সিনারিও সবসময় বলি এটা বোঝানোর জন্য। ধরুন যে আপনি একটা দাবিতে মাঠে গিয়েছেন, আপনার একটা পার্টিকুলার দাবি, যেমন ধরুন আইন শৃঙ্খলা বাহিনী রিস্টোর করতে হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ডিক্লাইনিং এবং এটা রিস্টোর করতে হবে, এটা আপনার দাবি। আপনি মাঠে গিয়েছেন, আপনি যেই জায়গায় প্রোগ্রাম করেন না কেন, প্রেস ক্লাব হোক, শাহবাগ হোক, আপনি গিয়ে আপনি দেখতে পেয়েছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররাও চলে এসেছে, কারণ তাদের দাবি এক। দাবিটা এক হওয়া, সেন্টার পজিশনে থাকা এবং হচ্ছে মৌলিক জায়গায় একমত হওয়া এবং সমন্বয়টা রাখা, এগুলো খুব গুরুত্বপূর্ণ। আমরা আশা করি যে আমাদের সামনের দিনে সমন্বয়গুলো আসলে দাবি ভিত্তিক, আকাঙ্ক্ষা ভিত্তিক হবে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। শেষ প্রশ্ন প্লিজ। ধন্যবাদ। আমি প্রথমেই হচ্ছে আমাদের দর্শকদের পক্ষ থেকে আজকের যে প্ল্যাটফর্ম দ্য বাংলাদেশ ডায়ালগ, আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই। আমি এর মাঝে কয়েকটি এই ধরনের আলোচনা ডায়ালগ অংশগ্রহণ করেছিলাম। তা আমার অভিজ্ঞতা হচ্ছে যে আমি সমালোচনা করছি না, মানে অনেক সময় ভিড়ের মধ্যে দেখা যাচ্ছে যে আমার হয়তো পানির প্রচন্ড তৃষ্ণা আছে কিন্তু আমি পানি পাচ্ছি না। তা আজকে আপনারা পানির আয়োজন করেছেন, শুনেছি এরপরে নাস্তার ব্যবস্থা আছে। আমি প্রত্যাশা করবো যে আগামী প্রোগ্রামগুলোতে আপনারা আরো ভালো ভালো খাবারের ব্যবস্থা করবেন, যাতে আমরা আরো ভালোভাবে নাস্তা করতে পারি। আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব অবশ্যই। জি, ধন্যবাদ। সবসময় আসলে চাইলেও পারা যায় না, অনেক সীমাবদ্ধতা থাকে। আজকে প্রোগ্রাম যেমন আমরা 4টায় শুরু করতে চাই, 5:30টার মতন বেজে গেছে শুরু করতে। জি জি, আপনার বিষয়টা শুনলে আমার ভালোই লাগে, এটা তো আমাকে দেখে বুঝতে পারি। আচ্ছা, আমার হচ্ছে সাইয়েদ আব্দুল্লাহর কাছে আমার দুইটি প্রশ্ন। সেটা হচ্ছে যে ইতিমধ্যে যে আলোচনাটি কিছুটা আসছে, সেটা হচ্ছে যে এই গণঅভ্যুত্থান পরবর্তী সময় আমরা দেখলাম যে আমাদের অ্যাপিলেট ডিভিশনের যারা বিচারপতি তাদেরকে পদত্যাগ করানো হয়েছে, বিভিন্ন জায়গাতে পদত্যাগ করানো হয়েছে, বিচারপতি খায়রুল হকের পদত্যাগের বিষয়টা আসছে। কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর যারা সর্বোচ্চ নীতি নির্ধারক বডি সিন্ডিকেট, এই জায়গাটাতে কিন্তু আসলে তেমন কোনো পরিবর্তন আসে নাই। ইতিমধ্যে নিজামুল হক ভুঁইয়ার নাম এসেছে, আমরা জানি যে বাহাদুর হক মজনুরা কারা। তো এই যে গতকালকে, এখন বাস্তবতা হচ্ছে যে গতকালকে একটি সম্ভবত সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে। এখন এই ধরনের ফেসিবাদের দালাল যারা অধিকাংশ, তাদের মাধ্যমে আসা যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটি কি আমাদেরকে আগে মানা উচিত, নাকি যে ফেসিবাদের দালালি যারা দীর্ঘ সময় ধরে করে গেছে তাদের পদত্যাগের পর যে ধরনের একটি জন আকাঙ্ক্ষার একটি সিন্ডিকেট গঠিত হবে এবং এই ধরনের একটি প্রপার ডায়ালগের মাধ্যমে, আমি ইতিমধ্যে সাইয়েদ আব্দুল্লাহ যে বিষয়টি বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি পলিসি ডায়ালগ হয়েছিল, আমি নিজেও সেখানে ছিলাম। সেখানে আমি একটা সংকট দেখেছি, সেটা হচ্ছে যে, এবং এটা সামগ্রিক সংকট, যে ছাত্র রাজনীতি নিয়ে আলোচনা হচ্ছে কিন্তু যারা ছাত্র রাজনীতি চায়, যারা ছাত্র সংগঠন করে, তাদেরকে কিন্তু সেই জায়গাগুলোতে কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে না। আমরা কি ডায়লগের মাধ্যমে সিদ্ধান্ত নিব, না এই ধরনের ফেসিবাদের দালালদের মাধ্যমে সিদ্ধান্ত নিব? এই বিষয়টি কি হওয়া উচিত আমি সাইয়েদ আব্দুল্লাহর কাছে জানতে চাই। দ্বিতীয় যে বিষয়টি, সেটা হচ্ছে যে এই যে ইন্টারিম গভর্নমেন্ট, এটা কিন্তু আমাদের সব দলের সরকার। আমরা কেউই বলছি না যে আগামীকালকে নির্বাচন দিতে হবে বা 6 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে, কিন্তু আমরা কি সংস্কার করতে চাই, সেই সংস্কারের জন্য আমাদের কতদিন সময় লাগবে। এখন আমরা দেখছি যে কোন কোন উপদেষ্টা কিন্তু নির্বাচনের প্রশ্ন করলে খুব বিরক্তি দেখান। এই বিরক্তির বিষয়টি কি আসলে উচিত কিনা এবং কতদিনের মধ্যে আসলে এই বিষয়টির সমাধান হওয়া উচিত? বা আমার প্রশ্নটি হচ্ছে বিরক্তি নিয়ে, আর কি এই ধরনের বিরক্তি আসলে প্রদর্শন করা উচিত কিনা।
আর সামান্তা শারমিন আপুর কাছে আমার একটি প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনারা যে নাগরিক ফোরামের যে কমিটি গঠন করেছেন, সেখানে আমি আপনাদেরকে একটি বিষয় স্মরণ করে দিতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আসলে আন্দোলনটি বন্ধের পর্যায়ে চলে গিয়েছিল, তখন কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং সারা বাংলাদেশ কিন্তু আন্দোলনটির দায়িত্ব গ্রহণ করেছিল। কিন্তু আপনাদের যে নাগরিক ফোরাম, সেখানে আমরা যেটা দেখছি যে আমার কাছে মনে হয়েছে যে এখানে এক ধরনের ঢাবি সুপ্রিমেসি প্রতিষ্ঠিত হয়েছে। আমি যদি আরো নির্দিষ্ট করে বলি তাহলে এখানে টিএসসি সুপ্রিমেসি প্রতিষ্ঠিত হয়েছে। এখন আমাদের যে আকাঙ্ক্ষার জায়গাটা, বৈষম্যের বিরোধিতা, আপনারা বাংলাদেশের রাজনীতির কালচার নিয়ে কথা বলছেন, রাজনৈতিক দলগুলো নিয়ে কথা বলছেন। আপনাদের প্রথম যে কমিটি, সেই কমিটিতে আমরা দেখলাম যে বাংলাদেশের প্রচলিত যে রাজনৈতিক দলগুলো এর চাইতে অনেক বেশি এককেন্দ্রিক একটি কমিটি হয়েছে। বৈষম্য নিরসনের কথা বলে নিজেরা বৈষম্য করে আসলে বৈষম্য নিরসন কি করা যায় কিনা আপনার কাছে আমার প্রশ্ন। ধন্যবাদ। আমরা সাইদ থেকে শুরু করবো, আপনাকে দিয়ে শেষ করবো। সাইদ প্লিজ। ভাইয়ার দুইটা প্রশ্ন ছিল, সেই প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য আমি ইজি একটা এক্সাম্পল আজকে সেট করি। আজকে জুমার নামাজের পরে আগে ঘটনাটা ঘটেছে বাইতুল মোকাররমে। বাইতুল মোকাররম মসজিদের যে ওই খতিব যে ছিলেন, মানে মুফতি রুহুল আমিন, সো ওই যে বললেন না যে যারা পরবর্তীতে এসেছে আগের যে বন্দোবস্ত ছিল তারাই পলিসি মেকিং এ অংশ নিচ্ছে কিনা, এটা বোঝানোর জন্য উদাহরণটা জরুরি। ওই মুফতি রুহুল আমিন, তার পরিচয়টা একটু দেই। অনেকে আবার এটা দেখবেন বিভিন্ন জায়গায় কালারাইজ করবে, বাপরে বাপ বাইতুল মোকাররমের খতিবের সাথে মারামারি হলো। বাংলাদেশ এমন জায়গায় চলে গেছে যে জায়গায় বাইতুল মোকাররমের খতিবেরও শেখ হাসিনা পতনের সাথে সাথে পালাতে হলো। এর কারণ আছে। এর কারণটা হলো উনি হলো সেই ব্যক্তি যে শেখ হাসিনাকে কওমি জওয়ানি উপাধি দিয়েছিল, এই রুহুল আমিন। উনিও সেই ব্যক্তি যিনি 2018 সালের ইলেকশনের আগে উনি নৌকার নমিনেশন চেয়েছিল। আপনার প্রমাণ আমার ফোনেই আছে, আমি ডকুমেন্টেড করে রেখেছি। উনি পোস্টার ছাপিয়েছেন, সেই পোস্টার অনলাইনে গেলেই পাবেন যে মুফতি রুহুল আমিন উনি গোপালগঞ্জ নড়াইলে এক আসনে উনি নমিনেশন চেয়েছিল। উনি সেই ব্যক্তি যিনি বসুন্ধরা গ্রুপের সোহান সাহেবের যে ছেলে আছেন, সো সাইন্স ওয়ান আনভির, উনাকে বাইতুল মোকাররম মুসল্লি কমিটির সভাপতি বানিয়েছিলেন তার পাশেই বসে থেকে। সো এই জাতীয় একজন ব্যক্তি দেশের শীর্ষ মসজিদের খতিব আকারে থাকায় এটা মুসলমানদের জন্য লজ্জাজনক। এই মানুষটা দেখেন কি ফিল করলো, সরকার পতনের পরে যে পালিয়ে গেল বিনা নোটিসে, কোনো নোটিস নাই, কোনো কিছু নাই, ভারপ্রাপ্ত একজন মানুষ খতিব হিসেবে থাকলো। সে 1.5 মাসের ভেতরে এইটা সে ফিল করলো, বাইতুল মোকাররমে গিয়ে বর্তমানে যিনি খতিব করছেন তার কাছ থেকে মাইকটা কেড়ে নেওয়ার সক্ষমতা তার আছে। এই ব্যাপারটা সে ফিল করলো কেন? কারণ আমাদের মতো অনেক মানুষ আমরা অনেক বেশি সুশীলপনা করছি। কথাটা শুনতে খুব খারাপ লাগতে পারে, কিন্তু বাস্তবতা হলো যখন এই দেশে এত বড় একটা আপরাইজিং হয়ে গেল, তারপরে ওই স্বৈরাচারের দোসর যারা ছিল তাদেরকে যেভাবে পদগুলো থেকে সরানোর দরকার ছিল সেটা সরানো হয় নাই। নিজামুল হক ভুইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলিসি নিয়ে এখনো কথা বলবে, এই ব্যাপারটা যে লজ্জাজনক, এটা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বুঝে? আমি একজন এক্স স্টুডেন্ট হিসেবে আমার কাছে খুবই লজ্জাজনক মনে হয়, যার হাতে স্টুডেন্টদের রক্ত লেগে আছে সেই নিজামুল হক ভুইয়া কিভাবে পলিসি মেকিং করে? তার মানে আমাদের যে পলিসি, এই পলিসির একেবারে প্রাইমা ফেসি বারটা যেটা হওয়া উচিত ছিল, শেখ হাসিনা রেজিমে যারা বেনিফিশিয়ারি ছিল তার কাজটাকে স্বৈরাচারী লেভেলে নিয়ে যাওয়ার জন্য যারা ফর্মুলেট করেছে, এই লোকদের ওই পদ থেকে অপসারণ করা ব্যতীত বাংলাদেশে একটা সিঙ্গেল আলোচনাও চলতে পারে না। ফুল স্টপ। এত তো রাগঢাক করার কিছু নাই। এবং তারপরে বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে এদের স্টেক হোল্ডার কারা? শিক্ষার্থীরা, টিচাররা, কর্মচারীরা, তাদের সাথেও কথা বলার দরকার আছে। যে কোনো ডিসিশন আসতে পারে, যদি সেটা গণতান্ত্রিক ভাবে আসে সেই ডিসিশনের প্রতি আমার রেসপেক্ট আছে, কিন্তু সেই ডিসিশনটা নেয়ার আগে কাদের মতামত নেওয়া জরুরি? অনেকেই বলার চেষ্টা করছেন একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, 30 জুলাইয়ে কেউ যদি ধরেন ফোর্সে ছাত্রলীগ থেকে মানে বললো যে আমি ছাত্রলীগ না, পদত্যাগ করলো 30 জুলাই, এবং তার আগে সেম ব্যক্তিকে দেখা গেল বিগত দিনগুলোতে সে লাঠি হাতে মানুষকে পেটাচ্ছে ক্যাম্পাসের ভেতরে, হল থেকে মেরে বের করে দিয়েছে, প্রত্যেকটা জিনিস ডকুমেন্টে। সে কি রাতারাতি মানে ইবলিস থেকে পরের দিন 30 তারিখের পরে 31শে জুলাই ফেরেশতা হয়ে যায়? এবং শেখ হাসিনা স্বৈরাচার এইটা বোঝার জন্য যে নয়ে বোঝে নাই সে 90 বছর বয়সেও বুঝে না।
বিশ্ববিদ্যালয়ে এসে যারা প্রত্যেকটা জায়গায় এই কাজগুলো করেছে, আমি আমার ল ডিপার্টমেন্টের পার্টিকুলার কিছু মানুষকে নিয়ে যদি কথা বলি, এমন মানুষ আমি দেখেছি, এমন অনেক টিচার দেখেছি বাংলাদেশে মানবাধিকার নিয়ে যখন কথাবার্তা হয় একজন ব্যক্তিকে খুবই সম্মান করা হয়। আমার ক্যাডেট কলেজের সম্পর্কে বড় ভাই ক্যাডেট কলেজের হিসাবে ডিপার্টমেন্টের হলের টিচার, আমি মিজানুর রহমান সাহেবকে নিয়ে যদি কথা বলি, মানবাধিকার কমিশনে বসে থাকা একজন ব্যক্তি গুম, খুন, হত্যাযোগ্য, রাতের বিচার কোনো কিছু নিয়ে তার কোনো টেনশন নাই। তার শেখ হাসিনাকে টিকিয়ে রাখার জন্য সে কথা বলছে এবং বাংলাদেশে মানবাধিকার চর্চার ক্ষেত্রে তাকে সম্মান তিনি করা এই হয়। কথা বলে, তিনি বলেছেন ভোটাধিকারও প্রয়োজনে লিমিটেড করা যায়। ইনি এই কথা বলেছিলেন আমাদের 2024 নির্বাচনে। শুধু 24 এটাই করে নাই, তার যদি আরো বায়োডাটা আমি প্রকাশ করতে চাই, উনি লন্ডনে চলে গিয়ে গওহর রিজভী সাহেবের সাথে, গওহর রিজভী সেই ব্যক্তি যিনি শহীদুল আলমের মারপিট করাটাকে জাস্টিফাই করছিল আল জাজিরার বিখ্যাত একটা শোতে। সো এই জাতীয় একজন ব্যক্তি লন্ডনে বসে হাসিনার জাস্টিফিকেশন তৈরি করছে, তাকে দেখবেন এখনো মিডিয়ারা মনে করে উনি মানবাধিকারের ধ্বজাধারী ব্যক্তি। সো এই যে এই মানুষগুলোর যদি মতামত নিতে থাকেন, তাহলে মতামতটা কি পাবেন? আপনি যদি আনিসুল হকের মতামত দেখতে চান, উনি আবার যেটা করার চেষ্টা করে, শেখ হাসিনা 2024 সালে ভোট চুরি করেছে, এইটা মনে হয় একজন বদ্ধ পাগলও এটা জানে। কে জানে না? আনিসুল হক, আমি বলছি আপনারা প্রোফাইলে গিয়ে সার্চ করেন, মিলিয়ে নেবেন। আমি আবার রাজনীতি সম্পর্কে আগ্রহ থাকার কারণে অনেক কিছু ডকুমেন্টেশন করে রাখি, কারণ কোনো না কোনো দিন কাজে লাগতেও পারে। ঠিক ইলেকশন হলো তার একদিন পরে আনিসুল হক, প্রথম আলোর একজন উপসম্পাদক, উনি শেখ হাসিনা একটা ছবি উনি পোস্ট করেছেন ইলেকশনের একদিন পরে। কত সুন্দর একটি ছবি, শেখ হাসিনা ইলেকশনের একদিন পরে। তার মানে ডিরেক্ট ভোট চুরি করেছে, এইটা প্রশংসা করতে পারছে না, কিন্তু উনি কি করছে, আবার কত সুন্দর একটা ছবি। সো এই ক্যাটাগরির লোক যদি নতুন বাংলাদেশ নিয়ে মতামত দেয়, যারা শোষক ছিল তারা যখন পলিসি রিফর্মের কথা বলবে, এর মিনিংটা হইল এই শহীদদের সাথে প্রতারণা করা হচ্ছে। সো বর্তমানের সামনে রিফর্মের যারা কথা উঠবে, আগে চিহ্নিত দালালদেরকে এই রিফর্মেশনের প্রস্তাব থেকে বাদ দেওয়াটা অত্যন্ত জরুরি, তারপরে পলিসি মেকিং আসতে পারে। আর ছোট্ট করে সামান্তাপুর কাছে যদিও প্রশ্নটা করা হয়েছে ওই যে বৈষম্যের ব্যাপারে, এই ব্যাপারটা নিয়ে আমি অনেক জায়গায় কথা বলেছি, আমি 30 সেকেন্ড একটু পারমিশন নিয়ে নিচ্ছি। এলিটিজম দূর করার যারা চেষ্টা করা হচ্ছিল 71-এর পরে, যারা অনেক রণাঙ্গনের যোদ্ধা ছিল, তারা অনেক ক্ষেত্রে কিন্তু রক্ষী বাহিনী হয়ে গিয়েছিল। সেই কাজটা যাতে না হয় এটা বিবেচনায় রাখা উচিত। এইটা ছাত্র জনতার আন্দোলন, সাথে একটা উইদিন ব্র্যাকেট জনতাও আছে, জনতাকে যাতে ইগনোর না করা হয়। এবং আমি বরাবরের জন্যই বলি, 2018 সালেও কোটা সংস্কার আন্দোলন হয়েছিল, 2024 সালে এই কোটা সংস্কার আন্দোলনটা 2018 সালের মতোই থেমে যাইতে পারত, যদি না 18 জুলাই প্রাইভেট ইউনিভার্সিটি, মাদ্রাসা, স্কুল, কলেজের ছাত্ররা তাজা রক্ত রাস্তায় ঢেলে না দিত। তাদের স্বার্থটা কিন্তু কোনো চাকরি বাকরির স্বার্থ ছিল না। তারা আন্দোলনে এসেছে, কারণটা কি? তাদের সহপাঠীরা নিপীড়িত হয়েছে, তাদের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে নির্যাতন করা হয়েছে, রক্ত ঝরানো হয়েছে। তারা কিন্তু কোনো কোটার চাকরি করে না। সো এই যে তারা আসলো, তাদেরকে রেকগনাইজ করা আমাদের একেবারে পবিত্র দায়িত্ব ছিল। এই কাজটা করতে যদি কেউ অস্বীকার করে, তাহলে আমি বলবো এই ইনক্লুসিভনেস তারা অস্বীকার করতে চাচ্ছে। সো প্রাইভেট ইউনিভার্সিটি, মাদ্রাসার স্টুডেন্ট, অন্য স্কুল কলেজের যারা আছে এবং জনতা, প্রত্যেকেই সমানভাবে ক্রেডিট দেওয়াটা দরকার ছিল। যদি না করা হয়, সেজন্য এই সীমাবদ্ধতার জন্য দুঃখ প্রকাশ করা উচিত। ধন্যবাদ। শারমিন আপু, আপনি আপনার প্রতি শেষ প্রশ্নের উত্তর দিবেন এবং আমাদের আলোচনা আপনার এই আলোচনার মাধ্যমে শেষ করবো এই পর্যায়ে। ওকে, থ্যাংক ইউ। প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমি মনে করি যে এই সব প্রশ্ন আসলে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। এখন স্যার যেটা বললো যে দুঃখ প্রকাশ করা, দুঃখ প্রকাশটা আমি পরে করছি, আগে বলে দিচ্ছি যে আমাদের ক্রাইটেরিয়া কি কি ছিল। এটা জনগণের কাছে ক্লিয়ার করা খুব জরুরি এবং যেখানে আমার প্রশ্নটা এসেছে বা আমার স্মৃতিতে এসেছে, আমি তখনই এটা ক্লিয়ার করার চেষ্টা করেছি। আমাদের পুরো কমিটি ফরমেশনে অবশ্যই আমরা প্রথমত চেষ্টা করেছি এখানে পার্টিসিপেশন এবং হচ্ছে ভ্যারাইটি, ইনক্লুসিভনেস তো কিভাবে আপনি ডিফাইন করবেন। সো পার্টিসিপেশন এবং ভ্যারাইটি যাতে থাকে, ভ্যারাইটি তো নানান রকম করে আমরা ব্যাখ্যা করতে পারি। প্রথমত আমাদের কমিটিতে আমরা একদম বলেছি যে ন্যূনতম 25% ওয়েমেন অবশ্যই থাকতে হবে এবং ক্যাপেবল লিডার ওয়েমেন, এটা থাকতেই হবে।
এটার চেয়ে বেশি হলে ওয়েলকাম, বাট এটা থাকতেই হবে। আমরা বলেছি যে 5% অবশ্যই এখানে যারা, আমরা সংখ্যালঘু শব্দটা আসলে আমরা ব্যবহার করতে চাই না, বাট এখানে সব ধর্মের রিপ্রেজেন্টেশন, আমরা বলতেছি রিপ্রেজেন্টেশন যাতে থাকে, এটাও আমরা চেষ্টা করেছি। আমরা এটাও বলেছি যে এখানে ফিজিক্যালি ডিসেবলড, বিশেষ করে যারা হচ্ছে এই মুভমেন্টের মধ্যে দিয়ে ফিজিক্যালি ডিসেবলড হয়েছেন, তাদের রিপ্রেজেন্টেশন অবশ্যই থাকতে হবে। এবং তাদের কাছ থেকেই তো আমরা অ্যাকচুয়ালি জানবো যে এখানে শহীদ আর আহতদের আকাঙ্ক্ষাটা কি ছিল গণ অভ্যুত্থানে। তাদেরকে আমরা যদি রাখতে না পারি তাহলে এটা কিভাবে আমরা নিশ্চিত করব? কেন পারি নাই সেই জায়গায় আমি পরে আসছি। এবং আমাদের মাথায় ছিল যারা প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট অ্যালামনাই ছিল তারা যাতে আমাদের সাথে ইনক্লুডেড থাকে। আলহামদুলিল্লাহ আমরা সেটা পেরেছি এবং আমরা এটা একটা সংখ্যাও নির্ধারণ করেছি যে অন্তত 10 জন ঊর্ধ্বে হলে বেশি ভালো আমাদের জন্য। এবং তারপরে আমরা এটাও বলেছি যে যে পয়েন্ট ছিল যে যাত্রাবাড়ি, শনিরাখড়া, মিরপুর, তারপরে ঢাকা ইউনিভার্সিটি তো বটেই, এবং অন্যান্য ইউনিভার্সিটি রিপ্রেজেন্টেশন থাকা, রামপুরা, এই এলাকাগুলো আমাদের একদম লিস্ট আউট করা ছিল যে এই এলাকায় যারা সরাসরি ছিল, মাঠে ছিল, তাদের কাউকে না কাউকে অবশ্যই রাখতে হবে এবং এটা মনে রেখে রাখতে হবে, এই রিপ্রেজেন্টেশন লাগবে। এরকম অসংখ্য ক্রাইটেরিয়ার ভিত্তিতে আমাদের কমিটিটা আমরা ফরমেশন করার চেষ্টা করেছি। এবং একটা স্পেশাল ক্রাইটেরিয়া ছিল অবশ্যই এখানে শ্রমিক রিপ্রেজেন্টেশন থাকবে, বিশেষ করে একজন রিক্সা শ্রমিক। আমাদের মুভমেন্টে রিক্সা শ্রমিকের যে ভূমিকা, এটা আমাদেরকে স্বীকার করতেই হবে এবং তাদের কথাটাও আমাদের শুনতে হবে। প্লাস একজন কৃষক এবং একজন গার্মেন্টস শ্রমিক, এবং এদের গার্মেন্টসের শ্রমিকদের বিভিন্ন পয়েন্টে আমরা দেখেছি তাদের যে পরিমাণ বলিষ্ঠ ভূমিকা ছিল। এখন কোন জায়গাগুলো আসলে আমরা অ্যাচিভ করতে পারি নাই, আমরা প্রথমত বলছি যে এটা একটা ক্রমবর্ধমান কমিটি এবং এটা এই প্রক্রিয়াটা চলমান থাকবে। গার্মেন্টস শ্রমিকদের ক্ষেত্রে এবং রিক্সা শ্রমিকদের ক্ষেত্রে এখানে খুব গুরুতর একটা ফিল্ড ওয়ার্কের প্রয়োজন আছে। এই ফিল্ড ওয়ার্কটা না করে আমরা ডিসিশন নিতে পারবো না যে একেবারে শ্রমিকদেরকে, যেখানে আপনি দেখেছেন শ্রমিক রাজনীতির আসলে কি অবস্থা ছিল, এবং সেই জায়গায় আমাদেরকে আসলে ফিল্ড ওয়ার্ক করতে হবে এবং তাদের মধ্যে যেতে হবে। সেটা করে আমরা হচ্ছে শ্রমিকদেরকে ইমপ্রুভ করার চেষ্টা করছি, এই প্রক্রিয়া আছে। আর প্রাইভেট ইউনিভার্সিটির ক্ষেত্রে আমরা বলেছি সেটা আমরা ফিল আপ করেছি, এবং যেটা হচ্ছে ওমেন রিপ্রেজেন্টেশন, এটাও ফিল আপ করা হয়েছে। এবং হচ্ছে ফিজিক্যালি ডিসেবল যে জায়গাটা ছিল, আমরা এটাও আসলে মাঠে যাওয়ার ব্যাপার, এবং হচ্ছে আমরা চাচ্ছি যে পলিটিক্যালি কনসিয়াস এবং বাংলাদেশ নিয়ে তার সুদূর প্রসারী ভাবনা আছে এরকম একজন মানুষ অবশ্যই আমরা আমাদের কমিটিতে রাখতে চাই, যিনি এই মুভমেন্টের মধ্যে দিয়ে আহত হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন। এরকম একজন মানুষকে আমরা আমাদের কমিটিতে রাখার ব্যাপারে প্রচন্ড উইলিং, এবং এই প্রক্রিয়াও চলমান। আমরা এই জায়গাগুলো আসলে নিশ্চিত করতে চাই। এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা আমরা বলেছি যে বাংলাদেশে বিভাজনের রাজনীতির মধ্যে দিয়ে ফ্যাসিবাদ স্ট্যাবলিশ হয়েছে, এবং বিভাজনের রাজনীতি এখানে স্ট্যাবলিশ হয়েছে নানান ধরনের ডিসএগ্রিমেন্টের মধ্যে দিয়ে, যেগুলো আনসলভড। এই আনসলভড ডিসএগ্রিমেন্টের মধ্যে দিয়েও যারা বাংলাদেশকে সেন্টারে রেখে বাংলাদেশকে, যেটা ও বলেছে প্রো বাংলাদেশি, বাংলাদেশপন্থী একদম সেন্ট্রিস্ট অবস্থান থেকে বাংলাদেশের জন্য নিজের মতামত যদিও স্যাক্রিফাইস করতেও হয়, এই উইলিং জায়গাটা যারা আছে তাকে আমরা বলছি সর্বোচ্চ ডেমোক্রেটিক জায়গাটা এবং সর্বোচ্চ এগ্রিয়েবল জায়গাটা। সবচেয়ে বেশি আমরা এটা রাখার চেষ্টা করেছি নানান মতের মানুষকে। আপনি পুরো কমিটির জায়গা থেকে যদি দেখেন যে নানান মতের মানুষ এখানে একত্র হয়েছে, এবং এটা আমরা রিস্কটা নিয়েছি এবং এটা আমরা ল্যাব হিসেবে দেখছি যে বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশ কিরকম হবে। আমরা এতগুলো আনসলভড ইস্যু, এতগুলো আনসলভড মত আমরা কিভাবে বাংলাদেশে ধারণ করব, সেই প্রক্রিয়া, সেই এক্সামটাও আমরা দিচ্ছি এই কমিটির মধ্যে দিয়ে। নানান রকমের মত এখানে একত্রিত হয়েছে, এবং যে ক্রাইটেরিয়া গুলো আপনি বলেছেন এটা শুধু আমরা ক্রাইটেরিয়া হিসেবে দেখছি না, আমরা মনে করছি যে এই রিপ্রেজেন্টেশন গুলো যদি আমরা রাখতে না পারি তাহলে এটা আসলে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে, নাগরিক শব্দটাকে রিপ্রেজেন্ট করে এরকম কোনো কমিটি হয়েই উঠবে না। আমরা সেই জায়গায় পুরোপুরি সচেতন, এবং আপনাদের এই যে মনে করিয়ে দেওয়া, বারবার আমাদের স্মরণ করিয়ে দেওয়া, এটাই হচ্ছে আমাদেরকে আসলে ওই জায়গাটা ফুলফিল করতে সাহায্য করবে বলে আমি মনে করছি। থ্যাংক ইউ। লাস্ট একটা প্রশ্ন ছিল, 30 সেকেন্ডে আপনারা দুজনেই উত্তর দিবেন প্লিজ, যে এটা অ্যাড্রেস করা হয়নি, যে বিরক্তির বিষয়টা। সরকার কি বিরক্ত হয় তাকে প্রশ্ন করলে, এই বিষয়টা?
আচ্ছা, নির্বাচনের ইস্যুতে, হ্যাঁ আচ্ছা, আর সময়সীমা কেন্দ্রিক। হ্যাঁ, সময়সীমা কেন্দ্রিক যে প্রশ্নগুলো আসলে খুবই ক্রুশিয়াল এই মুহূর্তে। আমি যেটা মনে করি তাহলে হচ্ছে, আমি যে আমারটা বলি তাহলে হচ্ছে পার্সপেক্টিভে আসলে ইন্টারিম গভর্নমেন্টের পজিশনটা কিরকম দাঁড়ায় আমি সেটাও একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। নির্বাচন হচ্ছে আমাদের একটা আনন্দের জায়গা হওয়া উচিত। আমাদের এই আনন্দটা নষ্ট হয়ে গেছে। নির্বাচন হচ্ছে আমাদের খুব উৎফুল্লতা এবং খুবই একটা উৎসব মুখর, যেটা আমরা বলি, আমাদের মিডিয়া সবচেয়ে প্রচলিত ওয়ার্ড উৎসব মুখর। অ্যাকচুয়ালি উৎসব মুখর হওয়া উচিত আমাদের পরবর্তী সামনের নির্বাচন যেটা হবে। বাংলাদেশের মানুষ যাতে তাদের একদম তৃতীয় ঈদ হিসেবে এটাকে নেয়, এটা আমাদের আশা থাকবে। এবং সেই জায়গায় আসলে নির্বাচনের যে প্রক্রিয়াগুলো আছে সেই জায়গায় আসলে আমি যেটা মনে করি যে শহীদের এবং আহতদের কোনো ধরনের একটা স্টেবিলাইজেশন আমরা করতে পারিনি। তাদের পুনর্বাসন বাকি, তাদের চিকিৎসার খরচ জোগানো বাকি, এবং তাদের লিস্টিংটা পর্যন্ত আমরা করতে পারিনি। আমরা জানি না যে আদৌ এটা আমরা পুরোপুরি কমপ্লিট করতে পারবো না। আমরা আশঙ্কা করছি যে অনেক এভিডেন্স হয়তো বা এর মধ্যে বিনষ্ট হয়ে গেছে। তো এইসব জায়গা থেকে এই ধরনের উৎসব মুখর যে নির্বাচন আমরা চাচ্ছি, এটা চিন্তা করা আমার কাছে মনে হচ্ছে যে একটু টু আর্লি। তবে এটা না যে টু আর্লি হলে যে এটা নিয়ে আসলে আমরা কথা বলবো না, বিষয়টা মোটেও তা না। এবং বিরক্তি প্রকাশ করা জনগণের উপর, এটা আসলে একটা প্রিভিয়াস গভর্নমেন্টের একটা অ্যাটিটিউড, এবং এটা আমরা দেখতে চাই না। আমরা চাই যে উৎফুল্ল উপায়ে এবং খুব এনগেজিং উপায়ে মানুষের সাথে উত্তর দেওয়ার জন্য রেডি থাকুক আমাদের উপদেষ্টা এবং তাদের যত রকমের সরকারের যত সচিবরা আছেন এবং যারা আছেন দায়িত্বরত, সবাইকে এখানে খুবই মানুষের সাথে এনগেজিং উপায়ে এই উত্তরগুলো দেওয়া উচিত বলে আমি পার্সোনালি মনে করি। বিরক্তি এটা প্রিভিয়াস গভর্নমেন্টের বিষয়, এটা এখানে আসতে পারে না। এটা গণঅভ্যুত্থানের সরকার, তাকে এই ধরনের অ্যাটিটিউড করলে হবে না। অসংখ্য ধন্যবাদ। সাইয়েদ আব্দুল্লাহ, যদি শেষ 30 সেকেন্ডে কিছু। 30 সেকেন্ডে বলাটা মুশকিল, কারণ একটা উদাহরণ দিতেই হবে। এই কারণে আমার মনে আছে, আমার মেমোরি, আমি বিশ্বাস করি আমি খুব একটা ভুলে যাই না। একদম ছোটবেলা থেকে দিন তারিখ ক্ষণ সব মনে থাকে। তত্ত্বাবধায়ক সরকার যখন এসেছিল, 11 সরকার, প্রথম 6 মাস খুবই জনপ্রিয় ছিল। মানুষ মনে করছিল শেখ হাসিনা খালেদা জিয়া দুইজনই বিদায় হইলে দেশটা বাঁচে। বাট উইদিন 6 মান্থস যেটা হলো, মানুষের পারসেপশন পুরোপুরি ঘুরে গেল। সো আমার একটা ভয় আছে যে এই সরকারও কি এই জাতীয় কোনো কিছু ফেস করবে কিনা। আর এই সরকারকে নিয়ে কথা বলে আমি চাই যে এই সরকার সাকসেসফুল হোক, টিকে থাক, কারণ এটা সবার জন্যই দরকার। এই সরকারের অনেক ব্যক্তি, অ্যাটলিস্ট 5 থেকে 6 জনের সাথে আমার পার্সোনালি প্রফেশনাল কারণে নানাভাবে বিভিন্ন কাজ করতে হয়েছে। অনেক বন্ধু বান্ধবের মতো মানুষজনও আছে, সো এটা নিয়ে কথা বলাটা একটু মুশকিল। কিন্তু একই সাথে কেউ যদি বিরক্তি প্রকাশ করে, এটা আসে কোন জায়গা থেকে? আমার কাছে মনে হয় এই সরকারটা আরো ফ্রুটফুল হতে পারতো যদি বিভিন্ন পলিটিক্যাল দলের ইনক্লুশনটা থাকতো। কারণ দেশের যে কোনো প্রবলেম অনেকে অনেকভাবে ব্যাখ্যা করতে পারে, কিন্তু আমি মনে করি দেশের যদি সত্যিকার অর্থে ভালো হইতে হয়, পলিটিক্যাল দলগুলোর উইল খুব এসেনশিয়াল। এবং 1990 সালের পরে বাংলাদেশের যে বন্দোবস্ত একটা হয়েছে, একটা ফেয়ার ইলেকশন কিন্তু হয়েছিল, ওই প্রক্রিয়াটাতে কিন্তু রাজনৈতিক দলগুলো সবারই ঐক্যমতের ভিত্তিতে কিছু ডিসিশন আসে। এবং এই কারণে একজন চিফ জাস্টিস বাংলাদেশের কিন্তু সরকারের দায়িত্ব নেন, তার জন্য সংবিধানের সংশোধনীয় কিন্তু হয় একজন চিফ জাস্টিসের পদের জন্য। সো এই জায়গাতে অনেক বেশি একই ঘরানার মানুষ হয়ে গেছে, কারণ অনেক প্রবলেম আসবে যারা ভদ্র কথায় ডিল করার জিনিস না, শুধু পলিসি ফর্মুলেশনের ব্যাপার না, পলিটিক্যালিও ডিল করতে হবে। সেই কাজটা করার জন্য এই সরকারের সামনে আমি বিশ্বাস করব পলিটিক্যাল দলের ইনক্লুশনটা যাতে তারা নেওয়ার চেষ্টা করে, কারণ রাজনীতির অভিজ্ঞতাটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। রাজনীতির যেমন নেগেটিভ সাইড আছে, পজিটিভ সাইডও আছে। সো এই সরকার যখনই রাজনৈতিক দলগুলার কিছু ইনক্লুশন চাবে তাদের ভেতরে, আমার কাছে মনে হয় যে অনেক সংকট যেটা দেখা যাচ্ছে, প্রত্যেক সপ্তাহে দেখবেন 2-1টা করে নতুন সংকট সামনে চলে আসছে, এইটা ডিল করার মতো যথেষ্ট পরিমাণ পলিটিক্যালি ক্যাপাবল তারা বলে আমি অন্তত পক্ষে স্যাটিসফাইড না। সো এই ব্যাপারটা আরো কিভাবে স্ট্রং করা যায়, এবং পলিটিক্যাল দলগুলো তো চাবে একটা ম্যান্ডেট দিতে, এটা চাওয়ার কোনো দোষ নাই, কিন্তু সেটাকে কিভাবে রিফর্ম করা যাবে সেটা ভালোভাবে অ্যাড্রেস করতে হবে। না উঁচা স্বভাব বাংলাদেশে আর কারোই থাকা উচিত না, যে আমি অমুক ডিগ্রি আছে তমুক ডিগ্রি আছে এই কারণে কেউ একটা কথা বলছে। পলিটিক্যাল দলগুলো তো চাবে একটা রোড ম্যাপ দেন,
সেটা 6 মাস না হোক, 1 বছর না হোক, 1.5 বছর হোক, যাতে মানুষ জানে যে স্পেসিফিক্যালি এই সরকার এই কাজটা করবে, এটা হওয়ার পরে দেশের মানুষ পার্টিসিপেট করতে পারবে একটা ইলেকশনে। সো এটা জানতে চাওয়াটাও কিন্তু একটা রাইট। একই সাথে জোর জবরদস্তি করে কোনো কিছু করে ফেলা হবে এটাও উচিত না। মানে এই জায়গাটা আমার মনে হয় মিউচুয়াল রেসপেক্ট এবং মিউচুয়াল হেল্পের একটা জায়গাটা আছে। এবং না কিছু সবাই যেটা কথা বলেছেন এটা যদি থাকে, আমার কাছে মনে হয় সেটা অবশ্যই প্রত্যেকটা মানুষের প্রশ্ন করা উচিত যে আপনি যে ওই চেয়ারে বসেছেন এর কারণ হলো অজস্র মানুষের রক্ত, সেই রক্তের সাথে বেইমানিটা যাতে না করেন সেটা নিশ্চিত করার এখতিয়ার জনতা থাকা উচিত। ধন্যবাদ। বাংলাদেশ ডায়ালগের প্রথম আলোচনা আমার মনে হয় আমরা সবাই সন্তুষ্ট হয়েছে। আপনাদের স্পেশালি জাহেদ ভাই চলে গেছেন, সামান্তা আপু, সাইদ আব্দুল্লাহ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেক কম সময়ে আপনাদের কাছে যাওয়া হয়েছে, অনেক কম সময় হাতে নিয়ে, তারপর আপনারা সময় দিয়েছেন। আজকে আমরা একটা সুন্দর আলোচনা করতে পেরেছি। আমাদের উদ্বোধনী অনুষ্ঠান দেরি হলেও, অনেক কিছু সমস্যা হলেও, হয়তো কিছু ভুল ত্রুটিও ছিল প্রথম প্রোগ্রাম হিসেবে, কিছু সমস্যা পরে